Now, audience, let us begin our fourth session, which is a very important topic called manufacturing and retail. There are areas of challenges to be met to sustain the performance of the sector, which has reflected through efficiency and other indicators. Bangladesh retail industry as well as has been a revolution shaped and developed by high quality service provisions supported by emerging technology. This panel has been sponsored by Bengal Cement and proud sponsors of this summit, Mutual Trust Bank, IPDC, Ispahani, and Zahedee Foundation. Thank you. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের যে ওয়েবিনারটা আছে অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রিটেল সেক্টর, এটার উপর আজকে আমাদের আলোকপাত করব কিছু। আমার নাম মাসুদ খান, আমি আজকের মডারেটর। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আজকে এমন একটা প্যানেল পেয়েছি যারা বিভিন্ন সেক্টর থেকে এসছে এবং সবাই এক নামে সবাই যাকে চেনে। কাজে আমার এটা একটা বড় সৌভাগ্য যে আজকে আমি এই সেশনের মডারেট করতে পারছি এবং স্বভাবতই এমন একটা সেক্টর, দুইটা সেক্টর আই উড সে, which are very critical for any economic development of any country. তো আমি জাস্ট প্রথমে সবাইকে সংক্ষিপ্ত পরিচয় করব, আমাদের যে প্যানেল মেম্বার্স যারা আছেন। প্রথমেই আমি পরিচয় করতে চাই উইথ মিস্টার শেহজাদ মুনিম। উনি হচ্ছেন সিইও অফ ম্যানেজিং ডাইরেক্টর অফ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। শেহজাদ, আসসালামু আলাইকুম। এরপরে আমি পরিচয় করব মিস্টার মোমিনুল ইসলাম, যেনাকে সবাই এক নামে চেনে, দ্য হিরো অফ দি এনবিএফআই সেক্টর। মোমিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। And then I'll go on to introduce Mr. Sufyani. উনিও বেশ একজন কর্পোরেট ভেটারেন আমি বলবো। বর্তমানে উনি আছেন অ্যাজ এ চিফ অপারেটিং অফিসার ইন বেঙ্গল সিমেন্ট। সুফিয়ানি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? And then going on to Mr. Farhad Ahmed, উনি হচ্ছেন সিইও অফ Agora Limited. Agora তো সবাই এক নামে চেনে। Farhad, welcome. Thank you. Assalamu alaikum, Masud bhai. And last but not the least, for sure, Mr. Taskeen Ahmed, যিনি অলসো একজন, আমি মনে করি যে একজন কর্পোরেট লিডার আর কি, এবং আপনারা পরেই বুঝবেন কেন আর কি। ওয়েলকাম এভরিবডি। আমরা শুরু করতে যাচ্ছি আজকে ইম্পর্টেন্ট সেশনটা। সো আমি জাস্ট কয়েকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করতে চাই অন দি ম্যানুফ্যাকচারিং রিটেল সেক্টর। কেন এটা এত ইম্পর্টেন্ট ফর দ্য ইকোনমি? বিকজ দ্য ফার্স্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে দ্যাট দিস টু সেক্টরস provide a very, very high level of employment in the country, both the sectors. Combined হয়তো almost 30% exceed করবে আর কি এই দুটো সেক্টর মিলিয়ে, আর একটু বেশি হবে বরং। তো এমপ্লয়মেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল আন্ডারস্ট্যান্ড, বিকজ এমপ্লয়মেন্টই আসলে ইকোনমিক সাইকেলটাকে ঘোরায়।
So this is the first important point. The second very important point is this, that আমাদের যে একটা এগ্রেরিয়ান সোসাইটি ছিল বাংলাদেশে, সেটা গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম হয়ে গেছে ইনটু অ্যান ইন্ডাস্ট্রিয়াল ওয়ান, অ্যান্ড মেইনলি বিকজ আমাদের যে অ্যাগ্রিকালচারাল লেবার যারা ছিল বা ডোমেস্টিক হেল্প যারা ছিল, আস্তে আস্তে তারা আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল লেবার হিসাবে তারা ট্রান্সফর্ম হয়ে গেছে। এবং আমরা এটাও জানি যে ম্যানুফ্যাকচারিং এ একটা প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা জব ক্রিয়েট হলে তার সাথে সাথে যতগুলো অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ আছে তার অ্যাটলিস্ট 2টা বা 3টা জব এডিশনাল ক্রিয়েট হয়ে যায় বিকজ অফ দি স্পিন অফ এফেক্টস অ্যান্ড দি লিঙ্কেজেস ইন দিস ইন্ডাস্ট্রিজ। আমরা জানি বাংলাদেশের যে আজকে সাকসেস স্টোরি, এটা শুরু হয়েছে উইথ রেডিমেড গার্মেন্টস। এটাই হচ্ছে দ্য ফার্স্ট 1980s যখন শুরু হলো, আমরা দেখলাম যে এই ডোমেস্টিক হেল্প যা বাংলাদেশে যারা আছে, এগ্রিকালচার লেবারার্স, তারা স্কিল চেঞ্জ করে আলটিমেটলি এই আরএমজি সেক্টর আসলো, এবং এখানেই আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে এগ্রিরিয়ান সোসাইটি থেকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমরা কনভার্ট হওয়া শুরু করলাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা উদ্যোক্তা ছিলেন, ফ্লাশ উইথ দ্য সাকসেস, ওই সাকসেস থেকে তারা কিন্তু আরো অনুপ্রাণিত হয়ে অন্যান্য ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে গেছে। সো দিস ওয়াজ দ্য স্প্রিং বোর্ড আই উড সে ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি আমরা যদি 1971 এর স্ট্যাটিস্টিক্স দেখি যে বাংলাদেশের সেক্টরাল কন্ট্রিবিউশন কি ছিল বিভিন্ন সেক্টরের, এবং আজকে যদি দেখি আমরা দেখবো যে there is a huge change. ওই সময়তে এগ্রিকালচার ছিল 51% of the contributor of GDP, 51%, 51, এবং followed by services sector 41%, and industrial sector ছিল 8%. আজকে today as we stand, agriculture sector has come down to 13%, 13. From 51 it has come down to 13%. এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আপনার যেটা 8% ছিল সেটা এখন হয়ে গেছে 36%, মোর দেন 4 টাইমস, অ্যান্ড সার্ভিসেস সেক্টরটা আরো বেড়ে গেছে, উইচ ইজ আ সাইন অফ এ কান্ট্রি দ্যাট ইজ গোয়িং থ্রু দ্য ডেভেলপমেন্ট ফেজ। এবং ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট যদি আমরা দেখে থাকি, agriculture still gives the highest employment because we are still manually intensive, 38%, service sector দিচ্ছে 40%, and 22% is coming from the industrial sector. এখন আমরা আসি the other sector which is the retailing sector, যেখানে ফারহাদ আমাদের কিছু আলোকপাত করবে। এটা একটা সাবসেট অফ দি সার্ভিসেস সেক্টর, এবং পরিসংখ্যানে দেখা যায় যে ইন টার্ম অফ জিডিপি কন্ট্রিবিউশন, হোলসেল এবং রিটেল সার্ভিস সেক্টর, দিস কন্ট্রিবিউটস অ্যাবাউট 3.6 ট্রিলিয়ন টাকা, which is roughly about 14% of GDP. And in terms of job creation in this sector, roughly এটাকে বলা হয় 12 থেকে 15% in the retailing sector basically. তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি এখন যাব বাই সেক্টর, এবং প্রথম সেক্টর হচ্ছে টোব্যাকো ইন্ডাস্ট্রি। সো আমরা 2019 সালে হঠাৎ করে একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশে জেটিআই ইজ বাইং the business of Haque cement at a staggering value of 1.5 billion USD. This made shockwaves around the corporate globe. But মজার ব্যাপার হচ্ছে যে at that time BAT was holding 67% market share, if my numbers are correct, and Haque was holding about 20% market share. এবং আমার যেটা কিছু তথ্য আছে, but I'm sure Shehzad will give much better figures. This industry in 2019 sold about 83.5 billion cigarettes. I think it must have crossed about 100 billion as of today. And arekta important point hocche that they are a huge contributor to the government revenue. About 10% of the government revenue comes from this sector. And I happen to be one of the guys who work for this company as well. So I take a lot of pride in welcoming Mr. Shehzad Munim for many reasons, because he is the first homegrown CEO of British American Tobacco. It's a great pride of our nation, actually, in fact, that over the years, there was no other Bangladeshi CEO, and he was the first CEO to be put into this position. And of course, he is also a very active member of the FICI. And last but not the least, today BAT is one of the flagship companies in the globe
because thanks to his leadership skills. Shehzad, welcome. Thank you, Masud bhai. It's an absolute pleasure to be here. কয়েকটা statistics একটু মানে refresh করে দিই. Sure. Yes, it is a huge sector for government revenue. It used to be around 10%, but over the time it's standing at about 12 and projected to go to 15 most likely. Oh. And most interestingly, this is perhaps one of the most compliant sector in the country in terms of tax revenue contribution. And illicit segment is also quite well contained. যেটা বাংলাদেশে তো অনেকে জানেন না, সেটা হচ্ছে the illegal segment in our industry is the biggest competition. Markets as like Australia, 25% এর মতন illicit trade হয়ে গেছে এবং এই বছর government is struggling to actually think whether they can actually take a price increase or not. So it is as big as that. সেখানে বাংলাদেশে এটা কিন্তু well contained within 10% এর নিচে এখন actually have 7 to 8% এর ঘরে আছে. So obviously JTI entry into Bangladesh is a very good news. That goes to show that Bangladesh market potential সম্বন্ধে বাকি বাইরের কান্ট্রি গুলা very different light এ দেখছে. আমি যদি আপনাকে আমাদের ব্যাকগ্রাউন্ডের এটা বলি যে what is happening and how Bangladesh needs to capitalize on this opportunity. Globally there are a lot of changes that is going on. আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলতে পারি, Malaysia for example used to be a huge market for all the manufacturers. All the big three are actually present in that market. The illegal segment went as high as 68% of the market. And as a result, that market lost all its production facilities. Obviously, সবার volume share কমে আসছে. It wasn't sustainable and it started closing down. These are the kind of situations where আমাদেরকে actually opportunity গুলো grab করতে পারতে হবে. And আপনি যদি পিছনের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে দেখব যে আমাদের মতন কোম্পানিতে এমন অবস্থা ছিল শুরুর দিকে যে ধীরে ধীরে আমরা শুরু হয়েছে একটা জোক ছিল আর কি যে নুন আনতে পান্তা ফুরা টাইপের অবস্থা ছিল আর কি আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি গুলো, মানে আজকে এই জিনিস নাই তো কালকে ওই জিনিস নাই এবং যখন ইনভেস্টমেন্টের দরকার পড়ছে তখন হয়তো দেখা যাচ্ছে যে সবচেয়ে সস্তা যে জিনিসটা পাচ্ছি সেটা নিয়ে আসছি. That situation has changed significantly. The country has progressed a lot. আপনাকে আমি যেটা বলছিলাম যে ট্যাক্স কমপ্লায়েন্স এর কারণে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যে প্রাইসিং নিয়েছে সেটা কিছু বেনিফিট পেয়েছে, সক্ষমতা বেড়েছে. সো সেই আঙ্গিকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা তখন একটা ভেরি ক্লিয়ার অবজেক্টিভ নিয়েছি যে আমরা টেকনোলজিতে ইনভেস্ট করব এবং বাংলাদেশকে অ্যাকচুয়ালি একটা এক্সপোর্ট হাব বা একটা ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্ট হাব হিসাবে আমরা এশিয়াতে দেখতে চেয়েছি. দ্যাট ওয়াজ আ ভিশন. আমরা প্রায় 5-7 বছর আগে এই জিনিসটা চিন্তা করেছি এবং তখন we put up the right business cases and right investment in technology. First of all, টেকনোলজিতে ইনভেস্ট করলে চলবে না, আমাকে ম্যাসিভ রকমের আপস্কিলিং এর পিছনে খরচ করতে হচ্ছে, তার কারণ আমাদের যে ওয়ার্কফোর্স আছে we need to seriously upgrade them যাতে তারা অনেক মডার্ন টেকনোলজির মেশিন অপারেট করতে পারে, যেই মেশিনের স্পিড অনেক বেশি এবং একটা মিস্টেকের কষ্ট অনেক বেশি বিকজ ইটস সাচ এ ফাস্ট মেশিন. সো আমাদের অপারেটরদের ক্যাপাসিটিকে আমাদেরকে বাড়াতে হয়েছে. এমন একটা জিনিস সময় ছিল যখন আমরা দেখেছি যে উজবেকিস্তানের মতন দেশ থেকে অপারেটরস এসে আমাদেরকে শিখাতো যে কিভাবে মেশিন চালাতে হয়. সো উই অলসো ইন্সপায়ার্ড আওয়ার পিপল যে আমরা এমন একটা সিচুয়েশনে যেতে চাই যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অন্যকে শিখাবো. We would become one of the top performing factories in the world. So সেই অ্যাসপেক্টে কিন্তু আমরা কাজ করে গিয়েছি. দুইটা এরিয়া আমরা ফোকাস করছি. We have replaced the old technology. We brought in much more sophisticated machine, top of the line in the world. And at the same time, we've invested in our people. So এই যে দুইটা ফোকাস ছিল আমাদের, তার রেজাল্ট হিসেবে আমি বলতে পারি যে এই মুহূর্তে আমরা আমাদের দুটা মানে প্রসেসিং প্ল্যান্ট আছে, একটা জানেন কুষ্টিয়াতে আর একটা ঢাকাতে আছে. These two are now amongst the top 5 most efficient plants in the BET group. And it's a very large group. অনেক দেশে আমাদের অপারেশনস আছে. And the more important thing হচ্ছে যে আমাদের যে মানে ওয়ার্কারদের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, আমরা এক সময় লেবার ফোর্স নিয়ে কথা বলতাম, শ্রম মার্কেটের কথা বলি, সেখান থেকে আমরা তাদেরকে ওয়ার্কফোর্সে কনভার্ট করেছি and now we are converting them into absolute technicians.
Technician মানে হচ্ছে they can actually service the machines themselves. So the ownership is with them, how they actually make sure যে এটা টপ অফ দ্য পারফরমেন্সে মেনটেন করে এবং মেনটেনেন্স রিজিম থাকছে, সেই জিনিসগুলো আমাদের শিখিয়েছি। দ্য বেস্ট পার্ট ইজ আমাদের ফ্যাক্টরির মেশিন অপারেটররা এখন পৃথিবীর 5টা দেশে অ্যাকচুয়ালি ট্রেনিং দিতে যায়, ট্রেনিং নিতে না দিতে যায়। দে আর দ্য ট্রেনার্স হু গো অ্যান্ড অ্যাকচুয়ালি মানুষকে শিখাতে। এবং আপনি সারপ্রাইজড হবেন, দ্য মার্কেটগুলো হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, পাপুয়া নিউ গিনি, ফিজি। সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া এই সমস্ত মার্কেটে আমরা যে শিখাচ্ছি এটা চিন্তা করা যায় না। সিঙ্গাপুরের ফ্যাক্টরি ম্যানেজার আমাদের বাংলাদেশি ছেলে, আমাদের লার্জেস্ট অপারেশন এখন আমেরিকাতে আছে। ওয়ান অফ আওয়ার গাই উইল বি রানিং দ্যাট ফ্যাক্টরি ভেরি সুন। সো মানব সম্পদের যে ক্ষমতায়ন, যেটা আমরা যে ট্রেনিং করার যে ক্যাপাসিটিটা আছে আমাদের, উই হ্যাভ ভেরি ভেরি স্কিল পিপল ইন আওয়ার কান্ট্রি। সুযোগের অভাব আছে এবং আমার মনে হয় রাইট ইনভেস্টমেন্ট আমরা যদি করি তাদের পিছনে, এই মানুষগুলাই কিন্তু অনেক সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারে। আমাদের একটা হিসাব আছে খুব সিম্পল, আমরা বলি মিন টাইম বিটুইন ফেলিয়ার, MTBF, যে একটা মেশিন চলতে থাকলে কখন এটা বন্ধ হয়। আসলে আপনি যখন ছিলেন তখন আমরা হয়তো 1 মিনিটও পুরো একটা করতে পারতাম না, জ্যাম লেগে যেত, আবার ঠিক করতে হতো। দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন। রাইট নাও অ্যাভারেজে 20-25 মিনিটে একটা মেশিন বন্ধ হয় না, কারণ টাচ করতে হয় না। So this is a phenomenal journey in terms of efficiency and upliftment, which is possible. আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে is how do we actually look at Bangladesh as a sort of an export and excellence hub. আমাদের কিন্তু বেশ কিছু সেক্টরে বেশ ভালো ভালো রেজাল্টস আছে, সেই সেক্টরগুলোকে ক্যাপিটালাইজ করে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি টু ইম্পার্ট দ্য নলেজ। যে নলেজটা আমরা গেইন করেছি সেটা আমি কিভাবে অন্য সেক্টরকে পাস অন করে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি এবং সেই ফাউন্ডেশনের থ্রুতে আমরা অ্যাকচুয়ালি স্কিল এনহ্যান্সমেন্টের পিছনে কাজ করছি, গভর্নমেন্টের সাথে কাজ করছি, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের সাথে এবং PKSF এর সাথে কাজ করছি। দেয়ার আর লট অফ ট্রেনিং মডিউলস যেটা আমরা ইউজ করি, দ্যাট আর ক্রস ইন্ডাস্ট্রি ইউজ করার মতন ট্রেনিং মডিউলস, সেগুলি কিন্তু আমরা অফার করা শুরু করেছি ফর আদার ইন্ডাস্ট্রিজ টু কাম অ্যান্ড অ্যাকচুয়ালি লার্ন ফ্রম আস। সো এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি amongst the leading industries which are actually doing well in Bangladesh, then we believe we can actually make a massive shift. কারণ আমাদের বিগেস্ট অ্যাসেট আসলে হচ্ছে আমাদের মানুষ, and a demographic dividendটা কিন্তু থাকবে না, সবাই বলছে। We have a limited finite amount of time of upskilling our people and making sure we actually use this massive asset as a resource, not as a liability. এটুকু বলে আমি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি মাসুদ ভাই, to give out this opportunity. Thank you. Thank you so much, Shehzad. I think the message is very, very clear. We now know why BAT has been ruling for the last so many years, basically, because Shehzad is an example also, because সেও তো in fact ultimately বিদেশে কাজ করে এসেছে এবং BAT has been exporting manpower over the years. So manpower is the key, and that is very, very true, plus technology and upskilling. এই তিনটা was the mood mantra, I would say, that has really brought BAT to this unparalleled height, actually. In fact, this is where nobody can really touch them. So going on now to the next very important sector, which is the NBFI sector. So we know the importance of banks and NBFI at the economic development importance of কত বেশি। They are the lifeblood. ওটা ছাড়া তো ultimately কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টর, কোনো সার্ভিস সেক্টর কিছুই চলতে পারবে না। আমি কয়েকটা কোট শুরু করতে চাই, এবং এই কোটটা এক ভদ্রলোক করেছেন যিনি আমাদের সাথে আজকে আছেন। উনি বলেছিলেন, in terms of the financial health, NBFIs are doing better than banks, but entire NBFI sector is victim of a negative image due to a few NBFIs that is impacting overall performance of the sector. Very true. কারণ আসলে NBFIs যে সার্ভিসটা দিয়ে থাকছে, ব্যাংকগুলো যেগুলো সাই থাকে স্পেশালি ইন টার্মস অফ SME লেন্ডিং, আজকে কিন্তু এইটা করছে NBFI কিন্তু, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি যেটা বলেছেন that currently 33 financial institutions with their 276 branches and 8,358 officers are serving 2,55,000 customers across the country, a huge impact on socio-economic development of the country.
And they have provided 7.4% loans to banking sector, 13.3% to SMEs, 12.3% to industries, and 45.5% to depositors. And very important point that he brought out was that in Bangladesh or India, for example, about the Parshapati Deshe, they're mainly reliant on bond. But unfortunately, in Bangladesh, they are dependent on banks and private deposits. So let us welcome Mr. Mominul Islam, Managing Director and CEO of IPDC, and also the Chairman of Bangladesh Leasing Financial Companies Association. We are really proud to have you, Momin bhai, because আজকে আমি যেটা বলি আইপিডিসি স্টোরি প্রভাবিয়াল র্যাগস টু রিচেস আর কি, বা দ্য আকলি ডাকলিংটা একটা বিউটিফুল সোয়ান হয়ে গেছে আজকে ওনার লিডারশিপেই হয়েছে। মোমিন ভাই, একটু আমাদেরকে আপনি একটু হাইলাইট করেন যে আজকে যে এনবিএফএস সেক্টরে আজকে যে কি পরিস্থিতি আছে, আর স্পেশালি একটু সিএসএম এর লেন্ডিং এ একটু আমাদেরকে একটু জ্ঞান দান করেন একটু। থ্যাংক ইউ মাসুদ ভাই ফর ইওর কাইন্ড ওয়ার্ডস। আপনি সত্যি বলেছেন যে এনবিএফআই সেক্টর যেখানে ব্যাংক সাইড অ্যাওয়ে, সেখানে এনবিএফআই সেক্টর এগিয়ে গেছে এবং বাংলাদেশে অনেকগুলো সেক্টরের সূচনা হয়েছে এনবিএফআই গুলোর হাত ধরে। বিশেষ করে যারা 80s যেসব এনবিএফআই এসেছে, আইপিডিসি তাদের মধ্যে প্রথম, আইপিডিসি, আইডিএলসি এন্ড ফিউ আদার্স, যাদের মাধ্যমে কিন্তু অনেকগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এবং অনেকগুলো সেক্টর, যা আমি যদি বলি যে আইপিডিসির কথা যায়, অনেকগুলা লার্জ কংগ্লোমারেট বাংলাদেশে এখন যারা সবচেয়ে বড়, তাদের কিন্তু at their incubation stage আইপিডিসি ওয়াজ দ্য মেইন ফাইন্যান্সিয়াল। এবং অনেকগুলো সেক্টরও, যেমন প্রাইভেট সেক্টর হেলথ কেয়ার বলি, প্রাইভেট সেক্টর এডুকেশনে বলি, যে ফার্স্ট ইনস্টিটিউশনাল ফাইন্যান্স অর প্রাইভেট এয়ারলাইন, প্রাইভেট যে আমাদের টেরিস্টোরিয়াল টেলিভিশন চ্যানেলগুলো আছে, এইগুলাতে আইপিডিসি ওয়াজ দ্য ফার্স্ট টু ফাইন্যান্স। এমনকি আমরা যে আজকে মিনারেল ওয়াটার হুইচ হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ, সেখানেও কিন্তু আইপিডিসি ওয়াজ দ্য পায়োনিয়ার। মাঝখানে যেটা হয়েছে যে দ্য রোল যেটা এনবিএফআই সেক্টরে রাখার কথা ছিল, মানে যে লং টার্ম ফাইন্যান্সিং এ কিছুটা ব্যাহত হয়েছে। যেটা আপনি বলছিলেন যে সোর্স অফ ফান্ড, যেটা ইন্ডিয়াতে অ্যারাউন্ড 40 to 60% of the fund comes in the form of long term bond, বাংলাদেশে দ্যাট ইজ বিলো 2%, এবং আমাদের যারা বড় আছি তাদের অ্যারাউন্ড 90% of the funds come from পাবলিক ডিপোজিট। আর যারা ছোট তারা ডিপেন্ড করে জেনারেলি হোলসেল বরোইং ফ্রম কমার্শিয়াল ব্যাংক, যেটা খুব মানে ডেঞ্জারাস। বিকজ যেটা হয় যে আমরা যেহেতু লং টার্ম ফাইন্যান্সিং বেশি করি, এই যে ব্যাংক থেকে শর্ট টার্মে যে ফাইন্যান্স গুলো দেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য খুব বেশি উপযুক্ত না। দেয়ার ইজ এ মিসম্যাচ ইন দ্য ব্যালেন্স শিট তৈরি হয়ে যায়, যেটা টাইট লিকুইডিটি সিচুয়েশনে খারাপ অবস্থা তৈরি করে। আমি যদি আমাদের যে সিএসএমই কন্ট্রিবিউশনের দিকে আসি, একটু ঘুরে যদি ম্যানুফ্যাকচারিং এন্ড দেন সিএসএমই কিভাবে শুরু হলো, তাহলে বোধহয় অবস্থানটা ভালো বোঝা যাবে, প্লাস বাংলাদেশের পরিবর্তনটাও বোঝা যাবে। যে আমরা লাস্ট 20 ইয়ার্সে মুনিম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম গল্প, যে কিভাবে ম্যানুফ্যাকচারিং এর সক্ষমতা বেড়েছে। এবং ম্যানুফ্যাকচারিং এর যে সক্ষমতা বেড়েছে, সেটা কিন্তু সব জায়গায় একই গল্প না। বিএটি যেমন দক্ষতা বা কমপ্লায়েন্সের দিকে জোর দিয়েছে, আমাদের লোকাল কোম্পানিগুলোর কিন্তু সবচেয়ে বড় ইয়ে ছিল, যে সক্ষমতা জায়গা ছিল, যে লো কস্ট লেবার। এখন আগামীতে কিন্তু সেটা আর সত্যি হতে যাচ্ছে না। যে আগামী 10 বছরে মুনিম ভাই যেটা বলছিলেন যে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিব, বাট লো কস্ট লেবার মে নট বি দ্য মেইন কম্পোনেন্ট যেখানে আমরা প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে পারবো। আমার মনে হয় যে আমাদেরকে এখন প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এন্ড কমপ্লায়েন্সের দিকে নজর দিতে হবে। অ্যান্ড সাপ্লাই চেইন অর ভ্যালু চেইন এর জায়গাটা একটা বড় জায়গা, যেখানে আমরা আমাদের এই এফিসিয়েন্সি বা আমাদের প্রোডাক্টিভিটি, কমপ্লায়েন্স বাড়ানোর, যদি বলি যে রিটার্ন অন ইনভেস্টমেন্টের জায়গা থেকে অনেক বেশি একটা বড় সুযোগ আছে। এবং যখনই আমরা সাপ্লাই চেইন বলছি, মিনস আমরা ওই সিএসএমইর কথা বলছি। তো বাংলাদেশের আর্থিক খাত, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টুগেদার, ইন অ্যাবসেন্স অফ এ মানে ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট অথবা বন্ড মার্কেটের অনুপস্থিতিতে, উই ওয়ার দ্য মেইন সাপোর্টার টু ম্যানুফ্যাকচারিং। এবং ম্যানুফ্যাকচারিং এর যে এই বুমটা হয়েছে বোথ এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং ডোমেস্টিক ওরিয়েন্টেড সেক্টর গুলাতে,
সেখানে কিন্তু ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে একটা বড় গুরুত্ব ভূমিকা পালন করেছে। যদিও ইন্টারনাল যে প্রবলেম গুলার কথা আপনি বলছিলেন সেটা আছে, বাট সাথে সাথে এটাও সত্যি বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা বড় ভূমিকা রেখেছে। বাট সিএসএমই এর ক্ষেত্রে কিন্তু আমরা ওই ফাইন্যান্সিং এখনো ইনক্লুশনটা আনতে পারিনি। এখনো বেশিরভাগ সিএসএমই ইজ আউটসাইড দ্য পারভিউ অফ ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমরা দেখেছি যে একটা বড় চ্যালেঞ্জ ফর ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ যে কস্ট ইফেক্টিভলি আন্ডাররাইট করা সিএসএমই। যেহেতু তাদের ডেটাগুলা যে বড় কর্পোরেট গুলার মতো সুশৃঙ্খলভাবে রেকর্ডেড থাকে না, অথবা যে তারা এত ছোট যে তাদেরকে একটা আন্ডাররাইট করতে যে পরিমাণ আমাদের খরচ হয়, সেটা হয়তো আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হয় না। এর কারণে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটু মানে হেজিটেন্ট থাকে যে সিএসএমই ফাইন্যান্সের ব্যাপারে। এবং ইট টেকস অলসো টাইম যে একটা সিএসএমই ভিত্তিক বিজনেস মডেলকে আপনার প্রফিটেবল করা। ইউ নিড টু হ্যাভ মোর ক্যাপাসিটি বিল্ড। তো এনবিএফআই সেক্টর প্রথম মানে শুরু করে যে সিএসএমই তে এই যে ভ্যালু চেইন বেসড ফাইন্যান্সিং, যে আমরা যদি বলি যে ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং, ফ্যাক্টরিং অফ রিসিভেবলস বা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং স্ট্রাকচারড ওয়েতে শুরু করে। এটার যেটা সুবিধা হচ্ছে যে as we do not have the proper visibility of the borrower, but most probably the corporates who are buying the raw materials from the CSME অথবা এই যে রিটেইলারদের মাধ্যমে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আর মার্কেটিয়ার্সরা যে প্রোডাক্ট গুলো বিক্রি করছে, they have many data which are essential to underwrite properly যে একটা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা। তো আমরা যখন এটা শুরু করলাম, উই আর অ্যারাউন্ড 4-5 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আইপিডিসি তার মধ্যে সবার পরে ঢুকে। তো আমরা দেখলাম যে এটা ইটস এ ভেরি গুড প্রোডাক্ট, ভেরি লো কস্ট, কোনো সিকিউরিটি লাগে না, এবং যেহেতু বিলগুলো আমাদের সাথে অ্যাসাইন থাকে, দ্য সিকিউরিটি ইজ অলসো মানে যে ট্যানজিবল সিকিউরিটি দরকার নাই, এবং দেয়ার ইজ হার্ডলি এনি ক্যাজুয়ালিটি, কোনো ডিফল্ট নাই। প্রবলেম ইজ যে হাউ ডু ইউ স্কেল ইট আপ, যে ইন এ ম্যানুয়াল এনভায়রনমেন্ট এই যে আমরা বিলগুলো পাই বা ডেলিভারি চালান পাই বা ওয়ার্ক অর্ডার পাই, এগুলো তো ভেরিফাই করতে হয়। ভেরিফাই করার জন্য আমাদের কর্পোরেট গুলোর কাছে আবার পাঠাতে হয়, তারা ভেরিফাই করে দেয়। And we have like around 15-20 bikers for around 1000 customers. But এটাকে যদি আমি 1 million কাস্টমার নিয়ে যেতে চাই, then it has to be on a digital platform. তো আইপিডিসি ওই প্ল্যানটা করেছে ব্যাক ইন 2017, যে হাউ উইল গেট দ্য এন্টায়ার প্রসেস ফ্রম ওয়ার্ক অর্ডার ইস্যুয়েন্স টিল বিল সাবমিশন অ্যান্ড বিল সেটেলমেন্ট অনলাইন। তো এটা যখন আমরা ভেবেছি তখন আমরা দেখলাম যে ইন্ডিয়াতে আইবিএম ইজ ওয়ার্কিং অন এ সিমিলার প্রজেক্ট ব্লকচেইন বেসড। তো ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হবে, ওয়ান অফ দ্য কি কনস্ট্রেইন থাকে আমাদের জন্য যে সিকিউরিটিটা এনশিওর হচ্ছে কিনা। তো ব্লকচেইন আমাদেরকে সেই প্রবলেমটা সলভ করতে হেল্প করে। সো ইট গিভস ইউ দ্য এফিসিয়েন্সি, ট্রান্সপারেন্সি, at the same time the highest level of security so far by any technology. তো সেইভাবেই আইপিডিসি অর্জনের জন্ম, উইথ দ্য হেল্প অফ আইবিএম অ্যান্ড আমাদের যেটা ইউকে এইডের কিছু ফান্ডিংও আমরা পেয়েছিলাম। And today IPDC has around 51% market share of domestic supply chain finance. এবং আমাদের যে আশা যে আগামী 2 বছরের মধ্যে আমরা অর্জন প্ল্যাটফর্মটা উইল ওপেন ইট আপ for all the banks and financial institutions, and it will be like a marketplace, and by 2025 at least 1 million CSME will be financed through this platform. But অর্জনে কাজ করতে করতে আমরা যেটা দেখলাম যে যারা আমাদের আরো ছোট উদ্যোক্তা আছে, বিশেষ করে মাইক্রো মার্চেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি, লাইক 2.3 মিলিয়ন যে দোকানগুলো আছে, যারা এই যে আমাদের এফএমসিজি বা হেলথ কেয়ার প্রোডাক্ট সেল করছে অথবা কনজিউমার ইলেকট্রনিক, around 90% of them do not have access to finance. এবং এদের কিন্তু এই যে আমাদের একটা ব্লকচেইন বেসড প্ল্যাটফর্মে আসবে সেই ধরনেরও সক্ষমতা নাই। তো সেই ক্ষেত্রে দে নিড আ মোবাইল বেসড প্ল্যাটফর্ম হুইচ ইজ লাইট ওয়েট অ্যান্ড দে ক্যান অ্যাক্সেস ফ্রম দেয়ার। তো
We did a say piloting with Unilever এর পল্লী দুধ and it became very successful. যে 6 মাসের মধ্যে তাদের যে স্মল ক্রেডিট দেওয়ার ফলে তাদের যে মান্থলি সেলস ডিউ বাই 30%। এরপরে আমরা আইপিডিসি ডানা প্রজেক্ট হাতে নিয়েছি উইথ পিডব্লিউসি ইন্ডিয়া, যে একদম কমপ্লিটলি ডিজিটাল মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আমরা এই ছোট যে রিটেইলার অ্যাক্রস দ্য কান্ট্রি আছে 10 লক্ষ আমাদের টার্গেট ইন নেক্সট 5 ইয়ার্স। খুব সম্প্রতি আমরা বিএটির সাথে একটা খুব মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ফাইন্যান্সিং এর দিকে এগিয়ে যাচ্ছি। পাইলট প্রসেসে আমরা 5,000 উদ্যোক্তা 3টি জেলায় বেছে নিয়েছি। আপনি জানেন যে বিএটি হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ট্রেড মার্কেটিং নেটওয়ার্ক অ্যাক্রস কান্ট্রি। সো আমাদের আশা যে বিএটি এবং আইপিডিসির এই যৌথ উদ্যোগের মাধ্যমে যে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছে যে মাইক্রো মার্চেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি তাদের 10 লক্ষ অ্যাটলিস্ট 10 লক্ষ মাইক্রো মার্চেন্টকে আমরা ফাইন্যান্স করতে পারবো। আর সাথে সাথে আমরা ই কমার্সের জন্য একটা ব্লকচেইন ভিত্তিক একটা পেমেন্ট গেটওয়ে তৈরি করতে যাচ্ছি, যার ফলে ক্যাশ অন ডেলিভারিটাও মানে এনশিওর হয়। এমনকি মডার্ন ট্রেডে লাইক দ্য সুপার স্টোর গুলোতে যারা সাপ্লায়ার আছে তাদেরকেও আমরা এখন ফাইন্যান্স করছি। অতীতে তাদেরকে তাদের নিজেদের টাকা দিয়ে এই সাপ্লাই গুলো এনশিওর করতে হতো। তো আমার মনে হয় যে দ্য ওয়ে যে আমরা এখন সিএসএমই কে দেখছি ফাইন্যান্সিংটা, একটা হচ্ছে যে অবশ্যই টেকনোলজি ইজ দ্য বিগেস্ট এনাবলার, বাট তার থেকে বড় হচ্ছে ইন এ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, যে কর্পোরেট গুলোর সাথে মিলে কিভাবে আমরা সিএসএমই কে ভ্যালু চেইনে ফাইন্যান্স করতে পারি, এন্ড দ্যাট ইজ হোয়াট আইপিডিসি ইজ ডুইং। এবং আমি বলবো যে আইপিডিসি যে সাম্প্রতিক সাফল্য তার কারণও হচ্ছে এটা। এইখানে আমি থামছি, পরবর্তীতে যদি আবার কিছু বলার সুযোগ পাই অবশ্যই আমার। Wonderful story. Thank you so much, Momin bhai. It just shows that the power of fintech এবং উনি যেটা করেছেন আজকে changing the landscape altogether, এবং he is absolutely correct that at the end of the day this partnering এ যেটা প্রথমে আমি বলছিলাম that এই partnering যে উনি করেছেন আজকে with the corporates, ultimately this is going to take a very very long way as far as IPDC is concerned, এবং especially the power of fintech এই যে blockchain technology যে উনি ইউজ করেছেন for supply chain financing plus his niche area which is supply chain financing, আজকে IPDC যে level এসছে it is mainly because of this power of supply chain financing, if I may say so. Thank you very much, Momin bhai. We'll come back to you again. I now come to the next sector, which is a sector which is very close to my heart, which is the cement sector, because I have been in this sector for donkey's years as well. So this is one sector which has to go very fast in Bangladesh, because first of all, just to give you some information that as far as concrete, and concrete যেটা আর কি, concrete হচ্ছে যে mixture of cement, sand, coarse aggregate, fine aggregate যেটা বলে থাকি, এটার সাথে পানি মিক্স করে আমরা করে থাকি কংক্রিট, তার মধ্যে সিমেন্ট থাকে। কংক্রিট হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ইউজ ওয়াইডলি মেটেরিয়াল, পানির পরে হচ্ছে কংক্রিট। কাজে বুঝতে পারছেন যে এটার ইউজটা কত বেশি, এবং বাংলাদেশে এটা আমরা দেখে আসছি দ্য লাস্ট ডেকেডে দ্য গ্রোথ অফ সিমেন্ট হ্যাজ বিন অ্যারাউন্ড 10% per annum CAGR। আমাদের পার ক্যাপিটা কনজাম্পশন সিমেন্ট অনেক কম, এখনো 205 কিলোগ্রাম, যেখানে ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 520 কিলোগ্রাম মতন, এবং চায়না হচ্ছে 1800 কিলোগ্রাম। You can imagine the difference between us and China, for example, let's say. We've got a long way to go. আর বাংলাদেশ হচ্ছে ছোট দেশ, আমাকে ভার্টিক্যালি উপরে উঠতেই হবে, এছাড়া কোনো উপায় নেই as far as construction is concerned. আরেকটা কোরিলেশন আমি দিই, সেটা হচ্ছে যে সিমেন্ট ডিমান্ড এবং জিডিপির মধ্যে মোটামুটি একটা ভেরি ক্লোজ কোরিলেশন দেখা যায়। দেখা গেছে যে যেসব দেশের পার ক্যাপিটা কনজাম্পশন অফ সিমেন্টটা কম, লাইক বাংলাদেশ, এখানে যদি আপনার 1% জিডিপি গ্রোথ হয়, in that case cement growth will be around 1.6%. So 8% যদি জিডিপি গ্রোথ হয়, 12% এর বেশি গ্রোথ হওয়ার কথা, এবং এটাই আমরা দেখতে পাচ্ছি। This year there has been the cement industry is now not able to supply, এই অবস্থা আমাদের চলে এসেছে বেসিক্যালি। এবং মেজর সেক্টরস হচ্ছে ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার্স, যেটা রেমিটেন্স থেকে ফাইন্যান্স হয়, কমার্শিয়াল ডেভেলপার্স অনেক বেশি এখন হয়ে গেছে বাংলাদেশে। আপনি উপজেলাতে গেলে দেখবেন যে মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, গ্রামে গঞ্জে এখন মাল্টি স্টোর বিল্ডিং করে। কাজে এখন কমার্শিয়াল ডেভেলপার্সরা সব জায়গায় কাজ করছে, অ্যান্ড গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমরা সবাই জানি। তো যাই হোক, শুরু করছি মিস্টার সুফিয়ানি, আসাদুল হক সুফিয়ানি। ওয়েলকাম সুফিয়ানি ভাই। সো উনি হচ্ছেন চিফ অপারেটিং অফিসার অফ বেঙ্গল সিমেন্ট লিমিটেড, প্লাস উনি আরো
দুটো ইউনিটস এর চার্জ দেখেন, একটা হচ্ছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড এবং বেঙ্গল এলপিজি অলসো। উনি 2018 সালে এখানে জয়েন করেন। এর আগে উনি 10 বছর সেভেন সার্কেলে ছিলেন, একটা বেশ বড় সিমেন্ট কোম্পানি, এবং উনি ওখান থেকে ছাড়া অবস্থায় হি ওয়াজ দ্য চিফ মার্কেটিং অফিসার, এবং আমার জানা মতে হি ডিড এ ফ্যান্টাস্টিক জব ইন টার্মস অফ দ্য গ্রোথ অফ দি কোম্পানি অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট ওরা শুরু করেছেন ক্যারিয়ার ইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট মার্কেটিং অফ সানোফি অ্যাভেন্টিস ছিলেন। পরে উনি সিনিয়র মার্কেটিং ম্যানেজার হয়েছিলেন বেঙ্গল গ্রুপে এবং হেড অফ ট্রেড মার্কেটিং অ্যান্ড মার্কেটিং প্ল্যানিং ইন রবি অ্যাক্সিয়াটা। উনি দিল্লি ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করেছেন এবং পরে এমবিএ করেছেন ফ্রম লিঙ্কন স্কুল অফ ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ লিঙ্কন ইন দ্য ইউকে। সুহিনী ভাই, আপনার কাছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে একটু আমাদেরকে বর্তমান যে সেক্টরটা, সিমেন্ট সেক্টর সম্বন্ধে একটু আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে একটু আলোকপাত করেন, এবং কিরকম আপনারা চ্যালেঞ্জেস আমরা ফেস করছেন, আপনি কি করেছেন ইন টার্মস অফ বেঙ্গল সিমেন্ট অলসো। ওভার টু ইউ। Assalamu alaikum. And thank you very much to Valor of Bangladesh to giving me a chance to be here. তো আমি সবাইকে আমার তরফের শুভেচ্ছা এবং সালাম জানাই। সিমেন্ট ইন্ডাস্ট্রিটা স্যার একটু আগে যেটা বললেন যে আসলেই একটা টার্বুলেন্সের উপর দিয়ে গত বছরটা গেছে, বাট একটা মজার বিষয় হচ্ছে যেটা গত 2019 পর্যন্ত আমরা যেটা আসলে সিমেন্টে বাংলাদেশের পার্সপেক্টিভ যেটা আমরা দেখেছি, যেটা লন্ডন বেস ওআইএফআর এর যে রিসার্চে যেটা বলছে যে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড 2019-এ যেখানে সিমেন্টের ডিমান্ড 1.6% ড্রপ করেছিল, সেই জায়গায় বাংলাদেশের ওই 2019-এ কিন্তু আমাদের 12% একটা গ্রোথ ছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের উন্নয়নশীল একটা দেশ হিসাবে এই সিমেন্টের যে ইউটিলাইজেশনটা হচ্ছে সেটা কিন্তু একটা ভালোই দিকে গিয়েছে। আমরা যে চ্যালেঞ্জের কাছে আসছি তার আগে জাস্ট একটু পটভূমি বলছি। বাংলাদেশের বর্তমানে সিমেন্ট অ্যারাউন্ড 42 কোম্পানিজ আর নাও অপারেটিং, যদিও 70টা কোম্পানি রেজিস্টার্ড রয়েছে। আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের বর্তমানে যে উৎপাদন ক্ষমতা, যেটা ইনস্টল ক্যাপাসিটি কারেন্টলি ইজ নাও 50.24 মিলিয়ন টন ইয়ারলি, যেখানে আমাদের এই সিমেন্ট ইন্ডাস্ট্রিটা আমরা যেটা লাস্ট মান্থেও যেটা আমরা ক্লোজ করেছি সেটা হচ্ছে অ্যারাউন্ড 3.5 মিলিয়ন টন, যেটা মার্চে যেটা শেষ হলো, এখন এপ্রিল শুরু হলো, গত মাসে পর্যন্ত। সো 3 মানে মান্থলি যেটা 3.5-এ গেল, যেটা 35 মিলিয়নের দিকে গেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে হাউ কম্পিটিটিভ দিস মার্কেট ইজ নাও কারেন্টলি ইন বাংলাদেশ। এর মধ্যেও আমাদের অনেক আশার আলো আছে, তার মধ্যে অনেক প্রশ্ন যাচ্ছে যে কেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে সবাই ইনভেস্ট করছে, এখনো কেন এটা এক্সপ্যানশন প্রজেক্ট গুলো কেন কাজে লাগাচ্ছে। সেটার কারণ একটু আমি বলতে চাই যে যেখানে বাংলাদেশের এই গ্রোথটা রয়েছে, আমাদের একটা সমীক্ষায় আমরা দেখেছি বা দেখতে পারছি যে বাংলাদেশের যে টোটাল নেক্সট 25 ইয়ার্স পর্যন্ত যে প্রেডিকশনটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ধারাটা যে গ্রোথটা সেটা অন্যান্য দেশে, যেমন অনেক উন্নত দেশে যেখানে ডিক্লাইন হচ্ছে, অন্যান্য দেশেও যেখানে ডিক্লাইন হচ্ছে, সেখানে বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা আপওয়ার্ড। এই কারণেই যেটা হচ্ছে বাংলাদেশে যে একটা 2 থেকে 3 কোটি লোকের যে একটা আপগ্রেডেশন হয়েছে ইকোনমিতে, এবং তারা যে লোয়ার মিডল ইনকাম থেকে মধ্য এটাতে গেছে, সেটারও একটা দেখেছি আমরা যে শহর ভিত্তিক যে উন্নয়ন কার্যক্রমগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট 12 ইয়ার্সে, সেটাতে প্রচুর পরিমাণে এই কংক্রিটের প্রয়োজন দেখা দিচ্ছে বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমি জাস্ট একটু যাওয়ার আগে একটু বলতে চাই যে লাস্ট ইয়ারের কোভিড এর যে আসপেক্টে যদি আমি এটা বলি, আমি জেনারেল কথা বলছিলাম, কিন্তু কোভিড এর আসপেক্টে গত বছর যদি আপনি দেখেন, এই প্রথমবারের মতো সিমেন্টে কিন্তু 1.32% কিন্তু ডিগ্রোথ হয়েছে 19 থেকে 20-এ বিকজ অফ দ্য কোভিড এর টাইমে। কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাত্র 1.32% ডিগ্রোথ, এইটা কিন্তু খুব একটা বেশি না, বিকজ অনেকেই কিন্তু পরে কভার করেছে। এটা জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। কিন্তু এই বছর এসে আপনি যদি একটা জিনিস চিন্তা করা যায় যে এই মাসে, গত মাসেরটা স্যার ভালো মতো জানবেন,
যে এই যে আমাদের যে গ্রোথ হচ্ছে ইয়ার অন ইয়ার, গত বছরের মার্চের তুলনায় এটা ইনর্মাস 30% গ্রোথ হয়েছে ইয়ার অন ইয়ার। আপনার কাছে বোধহয় আছে ডাটাটা। তো 30%। তো এই 30% গ্রোথের একমাত্রই কারণ হচ্ছে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো কাজ যেটা শুরু হয়েছে এবং নেক্সট 25 ইয়ার্স পর্যন্ত যে কাজগুলা চলবে 30 ইয়ার্স পর্যন্ত, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই কংক্রিট এই রিকোয়ারমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইকোনমিক কন্ট্রিবিউশন এটা কন্টিনিউশনে থাকবে। এবং এটার কারণেই কিন্তু আমাদের এই 25 বছর পর্যন্ত এই ইন্ডাস্ট্রির একটা দিক নির্দেশনা পজিটিভ বলে মনে করা যায়। এবং সেটা আমরা অলরেডি দেখেছি যে কোভিড এর ভিতরেই ইনফ্যাক্ট ইউটিলাইজেশনটা আস্তে আস্তে করে যে লকডাউনটা ভাঙার সাথে সাথে এবং ইউরোপ্লানের ভিতরেই অন্যান্য অনেক ইন্ডাস্ট্রি বন্ধ থাকলেও এই সিমেন্টের কিন্তু ডেলিভারি হয়েছে, কাজ হয়েছে, বিকজ গভর্নমেন্টের অনেক জায়গায় কাজ বন্ধ করতে পারেনি, বিকজ এই সমস্ত প্রজেক্ট গুলো একটা লিমিটেড টাইম ফ্রেমের সাথে জড়িত থাকে, ফরেন ফান্ডের কিছু ব্যাপার থাকে। তো এটা একটা হয়েছে। তো এইটা হচ্ছে ওভারঅল সিচুয়েশন যে বাংলাদেশে এখন এই 25 ইয়ার্স পর্যন্ত কিন্তু একটা ঊর্ধ্বগতি দেখা যাবে এবং এটা চলবে। এখন আমি যেটা একটু মানে চ্যালেঞ্জেস এর কথাগুলো আমি যদি একটু বলি, যে আসলে আমাদের এখন বর্তমানে সবই যদি বুঝি যে এত আমরা আছি ভালোর দিকে, কিন্তু আসলে আমি একটু আগে যেটা বলেছি যে 50.24 মিলিয়ন ইয়ারলি যেখানে ইনস্টল ক্যাপাসিটি, সেখানে মাত্র 35 মিলিয়ন টনের যে ইয়ারলি ক্যাপাসিটি হচ্ছে, বাকিটা যে উদ্বৃত্ত রয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু মার্কেটে একটা ইউটিলাইজেশন অফ দ্য ক্যাপাসিটি এটা কিন্তু আমাদের জন্য সবার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এবং এই কারণেই কিন্তু সিমেন্ট মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় আপনি দেখবেন যে প্রাইস কাট অ্যান্ড অলসো দ্য সব প্রাইস ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন যে সিমেন্টের প্রাইসের ক্ষেত্রে কিন্তু কখনোই অ্যাডজাস্টমেন্টটা করা সম্ভব হয় না, করতে চায় না, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। যদিও এবার একটু 4 বছর পর এসে এবার একটা পরিবর্তন সিমেন্টের প্রাইসে এসছে বিকজ অফ দ্য চ্যালেঞ্জে, সেটা আমি একটু পরেই বলবো যে এটাও একটা চ্যালেঞ্জ হয়েছে এবার একটু অন্যরকম অন্য সময় চেয়ে। তো ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা ইউটিলাইজ করাটাই কিন্তু আমাদের সিমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে এই উৎপাদন যে সিমেন্টটা হচ্ছে, একটাও র মেটেরিয়াল কিন্তু আমাদের বাংলাদেশে হয় না, সবই 100% অ্যাকচুয়ালি ইট ইজ ইম্পোর্টেড বাই ফরেন কান্ট্রিজ। যেমন এই কারণে আমাদের জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে মার্কেটকে এত কুইকলি একটা উঠানামা করানো যায় না বলেই এই সিমেন্টটা, স্পেশালি সিমেন্ট এবং অন্যান্য বিল্ডিং মেটেরিয়ালস, যে যখন ডলারের যখন ফ্ল্যাকচুয়েশনটা হয় এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যখন র মেটেরিয়াল প্রাইসটা বেড়ে যায় ডিউ টু দ্য ফ্রেট এন্ড আদার থিং, সেই কারণে কিন্তু অনেক সময় কিন্তু আমাদের জন্য একটা পিএনএলটা একটা চ্যালেঞ্জের মধ্যে অনেক কোম্পানি পড়ে যায়। এবং সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী করতে হয় অন্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে কাজে লাগিয়ে এবং অন্যান্য জায়গায় কস্ট কাটল করে। এই ধরনের এই জায়গাগুলো কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। আর আরেকটি যেটা হচ্ছে যে ডলারের যে এক্সচেঞ্জ রেটটা প্রতিনিয়ত, যেটা আমি একটু আগে বললাম প্রাইসটা ডলারে, এইটাও কিন্তু আমাদের জন্য একটা সবসময়কার একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট এবং গভর্নমেন্টের কিছু পলিসিস অলসো এখানে রয়েছে। আপনারা এটা অবশ্য অন্যান্য ইন্ডাস্ট্রিও প্রবাবলি ফেস করেছে যে আমাদের এই কয়েকদিন গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে আমাদের যে ট্রাকের যে ইউটিলাইজেশনটা আমরা কিন্তু করতে পারছি না, কারণ লোড যে ব্যারিয়ার একটা দিয়েছে গভর্নমেন্ট, সেটার কারণে কিন্তু আমাদের একটা 500 বা 400 ব্যাগের একটা ট্রাকের মধ্যে আমাদের 260 ব্যাগের বেশি আমরা দিতে পারছি না। এটাতে যা হয়েছে আমাদের ব্যাগের উপরে সেটার কস্টটা এসছে এবং রাস্তায় এটার উপরে গেলেই ট্রাক আটকে গেছে, যেতে পারে নাই, নানান প্রবলেম। তো এইটাও একটা বিশাল একটা প্রবলেম দেখা দিয়েছে। আর আরেকটা প্রবলেম আমাদের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে ট্রাক এবং ট্রলার নদীপথে এটার একটা শর্টেজ। কারণ আমরা যেটা দেখতে পাই, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেখানে কৃষি ভিত্তিক যে অ্যাক্টিভিটিস গুলোর সাথে সাথে আমরা কিন্তু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ব্যারিয়ার পাই। তো দেখা যাচ্ছে যে ওই সময় একটা সিজন আসছে, নর্থ বেঙ্গলের দিকে সব ট্রাক চলে গেছে, এখানে পাওয়া যাচ্ছে না, নর্মাল ওয়েতে দিতে পারছি না, যদিও আমরা নিজেরা ফ্লিট করেছি, বাট অবভিয়াসলি ইউ নো দ্যাট যে ন্যাশনালি কভার করার জন্য অবভিয়াসলি কোনো কোম্পানিরই তো নিজস্ব ট্রাক দিয়ে সম্ভব নয়, দে নিড টু গো ফর দ্য hired or rental or whatever the process. So this is another big challenges হয়েছে যে যদি এটা একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, এটা একটা নিড
যখন আপনার দরকার লাগে তখনই কিন্তু ইমিডিয়েটলি দরকার লাগে, নাহলে এটার সাথে কিন্তু লেবার জড়িত রয়েছে, ওই এলাকার কাজকর্ম জড়িত রয়েছে। সুতরাং আমরা যদি সময় মতো এটা যদি পৌঁছে দিতে না পারি, তাহলে কিন্তু এই প্রোডাক্টটার ক্ষেত্রে অনেকে প্রবলেম হয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের এটার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই বাল্ক ইন্ডাস্ট্রি লাইক সিমেন্ট অ্যান্ড রড, এই ধরনের জায়গার জন্য। তো এটাও কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো হয়েছে। এখন আমি একটা আমাকে একটু আগেই বলা হয়েছিল যে স্যার, আপনিও জিজ্ঞেস করেছিলেন যে এরকম একটা চ্যালেঞ্জের ভিতরে আমরা অ্যাজ এ বেঙ্গল সিমেন্ট হাউ উই অ্যাকচুয়ালি ওয়ার্কড and how we overcome, what was the আপনারা আমি একটা ছোট একটা ডাটা দিয়ে বলতে চাই, স্যারের কাছে এটা আছে অবশ্য ডেফিনেটলি। সেটা হচ্ছে লাস্ট ইয়ারে সবচেয়ে হাইয়েস্ট এই মানে আই মিন 2020 যে আমাদের যে গ্রোথটা এসছে 19 থেকে 20-র ভিতরে যে গ্রোথটা এসছে, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট গ্রোথ হয়েছে বেঙ্গল সিমেন্টে, দিস ইজ 58% গ্রোথ, এবং অন্যদের গ্রোথ যেখানে 4%, 5% হয়েছে, এবং ওভারঅল নেগেটিভ গ্রোথ হচ্ছে ইন্ডাস্ট্রিতে 1.32%। তো সেই ক্ষেত্রে সেটার জন্য আমরা যেটা আসলে কাজ করেছি, বেসিক্যালি উই অ্যাকচুয়ালি কেম আউট ফ্রম আ different way, মানে আমরা দেখেছি যে it is a 50 kg bag, everybody is producing, so we have done that, what new thing or value add what we could do আমরা এটার জন্য। সো এটা নিয়ে আমরা কাজ করে দেখেছি যে এটা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড, what we have done, we have created the dealers around the Bangladesh in a very micro level, so that তারা যেন তাদের কাস্টমারদেরকে মনিটর করতে পারে, কেটার করতে পারে, এবং তাদের নিড এবং কমিউনিকেশনস গুলা যেন ঠিক রাখতে পারে। সেইটা জিনিস আমরা 19 সাল থেকে এটা আমরা করেছি, যে আমরা এটাকে একটু ডাইভার্সিফাই করেছি, রাদার দেন উই হ্যাভ গন দ্য বিগ ওয়ে, একজন জায়গা না কিভাবে আমরা মাইক্রো লেভেল থানা ভিত্তিক এবং বিভিন্ন জায়গায় আমরা করেছি। এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে যেটা সমস্যা, সেটা হচ্ছে ক্যাশ, মানে দ্যাট মিনস রিটার্ন অফ দি ক্রেডিট। এটা অনেকে আমরা ক্রেডিট দিয়ে আমরা যে সব সমস্যায় পড়ি, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যেহেতু একদম রিটেলার বেস এবং গ্রাম এবং সব জায়গায় ভিত্তিক এবং নানান ইনফ্লুয়েন্স দ্বারা এই সমস্ত রড এবং সিমেন্টের যারা ব্যবসায়ীরা আছে, তাদের থেকে টাকা আনা অনেক ক্ষেত্রে অনেক দুরূহ হয়ে পড়ে। সেই জন্য আমাদের প্রথম স্ট্র্যাটেজিটি ছিল আমরা 80% ক্যাশ এবং 20, যদিও এই ইন্ডাস্ট্রিতে সবাই অনেকে বলে যে এটা হচ্ছে ক্রেডিট বেসড বিজনেস, তাহলে হাউ দিস বেঙ্গল সিমেন্ট এইরকম একটা সিচুয়েশন আউট অফ দ্য বক্স চিন্তা করে 80% ক্যাশ এবং 20% ক্রেডিটে চলে গেল। তো এটাই হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ ছিল সবসময়, যে উই আর গোয়িং টু, এটার জন্য আমরা যেটা করেছি, এটা আমাদের যেটা লো অ্যালকালি গ্রেড 1 ক্লিংকার আমরা এনেছি, স্পেশালাইজড একটা ক্লিংকার, যেটা অন্যদের থেকে একটু আলাদা। আমরা অনেকে আনে যেটা নর্মালি 6 পর্যন্ত 0.6 পর্যন্ত যেটা অ্যালাউয়েবল রেশিও থাকে অ্যালকালি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি 4% করেছি, এবং 4%-এর জন্য স্পেশালাইজ এনে আমরা এটাতে আমরা বলেছি যে দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড, এবং মানুষের মধ্যে আমরা এটা অ্যাওয়ার করতে পেরেছি, এবং সেই কারণে তারা এটার উপর বেশি চোখ হয়ে আমাদেরকে অ্যাডভান্স দিয়ে অনেকে ব্যবসা করেছে, এবং আমাদের ডিস্ট্রিবিউটর গুলোকে আমরা ওইভাবে চুজ করেছি যেন তারা এইরকম সলভেন্ট কাজ করতে পারে। এবং এই কারণে কিন্তু আমাদের এই ব্যাংকের যে ক্ষেত্রে যেটা আমরা একটা রেভলিউশন করেছি, আমাদের যা ব্যাংকার যা আছে, যে উই হ্যাভ হোয়াট আই ডিড, আই টু সেভ মাই ইন্টারেস্ট এন্ড সেভ মাই, যেহেতু আমার রিপেমেন্টটা ভালো, আই পেইড দ্য লোন, যে রিপেমেন্টটা আমি করেছি সেটা আমি একটু আগে করে আমি আমার প্রফিটেবিলিটিটাকে হাই করেছি। সো এটা হচ্ছে আমার একটা যে ছিল। আরেকটা যেটা আমরা করেছি, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট গুলোকে আমরা ডাইভার্সিফাই করেছি, যেন চাহিদা মাত্রই আমাদের যেন এই যেটা আমাদের প্রোডাক্ট, সেটা যেন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারি। সেজন্য আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সেন্ট্রাল না করে আমরা রিডিস্ট্রিবিউশন সেন্টার গুলোকে আমরা 9 ভাগে ভাগ করে আমরা ওইভাবে করে ডিস্ট্রিবিউশন করেছি। আর আরেকটা জায়গায় আমরা যেটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে যেটা আমরা অনেকেই এই সিমেন্ট সেক্টরে বা এই রডের ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করি না, এই বাল্ক কমোডিটির ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে না আমরা 1-to-1 যাবো, এটা 1-to-1 ইজ ইম্পর্টেন্ট, বাট একটা ব্র্যান্ডকে ক্রিয়েট করা, যেটা হচ্ছে যে মানুষের মধ্যে পারসেপশন ক্রিয়েট করা, সেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি দাম কমিয়ে সেল করব,
অন্যদেরটা কত, আমারটা কত, এই যে গতানুগতিক যে বাংলাদেশের মার্কেটিয়ারদের মধ্যে যেটা চিন্তাধারা আছে, এবং সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা বলেছি না, উল্টা করেছি যে না, আমাদের প্রাইসটা ঠিক রেখে আমাদেরকে ব্র্যান্ডটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে উই ক্যান গেট আ বেটার প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেটার সেলস। এটা কিন্তু আমরা দেখেছি এবং আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা আমরা কাজ করেছি। এবং আমরা আরেকটা যেটা আমরা কাজ করেছি সেটা হচ্ছে আমরা প্রচুর পিআরে কাজ করেছি। বিকজ আমরা সবসময় দেখেছি যে এই বিজনেসটা কিন্তু একদম কনজিউমার লেভেলের রিকোয়ারমেন্ট, লাইক ফার্মাসিউটিক্যাল। When I was in Aventis, আমি লিওনে ফ্রান্সে, when I used to go a regular basis for the meeting and etc., তখন কিন্তু আমাদের এখানে আমি ওই মডেলটা আমি দেখেছিলাম যে সবাই বলছে যে সবার উপরে কিন্তু আমরা মানুষ হচ্ছে হিউম্যান, এবং যা কিছু তোমার উপর তো অনেক কিছুই সম্ভব, যেটা হচ্ছে অন্যদের থেকে, সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, কনজিউমার্স বিহেভিয়ার অ্যানালিসিস করা। তো আমরা সেটার উপর করে আমরা দেখেছি, যেহেতু এটা 1-to-1 অ্যান্ড রিকমেন্ডেড রিলেটেড প্রোডাক্ট, যে এটা তো মানুষ এমনি প্রেসক্রিপশন বা নর্মালি টেলিভিশন দেখার থেকে 1-to-1 তার বেনিফিট গুলা জেনে রিলেশনশিপ এবং ফেইথের উপরে কিনে, সেজন্য আমরা পিআর এর উপর প্রচুর জোর দিয়েছি। এই কোভিড এর সময় যেহেতু আমরা যেতে পারি নাই, আমরা কিন্তু আমাদের একটা কল সেন্টার আলাদা করা হয়েছিল, যেখানে আমরা সিমেন্টের কথা আমি বেশি বলতে বানা করেছিলাম। আমরা বলেছিলাম যে আপনারা কেমন আছেন, এবং সিমেন্টের দোকানদাররা যখন খবর পেয়েছে যে বেঙ্গল সিমেন্ট থেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে তোমরা সুস্থ আছো কিনা, তোমার কোনো সমস্যা হলে, তো এই ধরনের ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা আমরা কাজ করেছি, এটাতে আমরা দেখেছি যে অন্যদের থেকে অনেক বেশি সিমেন্ট আমাদেরকে অনেকটা বাদ দিয়ে আমাদেরটা কিনেছে এই কোভিড এর সময়। সেই কারণে কিন্তু আমাদের গ্রোথটা কিন্তু সবার থেকে আমরা দেখেছি প্রতি মাসে কিন্তু আমরা নেগেটিভে ছিলাম না, আমরা পজিটিভ। এবং কালেকশন গুলো আপনারা অবাক হবেন যে এরকম একটা দুর্দিনে যেখানে পুরোটাই লকডাউন ছিল, মার্চ মাসের 26 তারিখ থেকে এপ্রিল মাসটা, সেই সময় আমার কালেকশন ছিল মোর দেন 62 crore কালেকশন ক্যাশ, হুইচ ইজ আমি নিজেও খুব অবাক হয়েছি যে এই ধরনের জায়গায় কিভাবে, যেখানে সব লকডাউন, সব ব্যবসা বাণিজ্য বন্ধ, টাকা চলে যাচ্ছে, মানে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেকার হয়ে যাচ্ছে, সবাই দেশে চলে গেছে, সেই জায়গায় এত টাকা আমরা, so this is the things that we have done for our organization to overcome this kind of situation. And also আমরা যেটা করেছি যে ইন টাইম সার্ভিসটা ওই কোভিড এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, উইথ টেকিং অল দ্য মাই সেফটি অ্যান্ড হাইজিন, এটা আমরা করেছি ড্রাইভারদেরকে থেকে শুরু করে সবাইকে। এবং আমরা টেকনোলজির উপর কিন্তু আমরা কাজ করেছি। তখন আমরা এই রাতারাতি যেহেতু আমরা ঘরে বসে কাজ করব, সেই জন্য আমরা যেটা করেছি ইআরপি সিস্টেম একটু ডাইভার্সিফিকেশন এনে আমরা অনলাইন, যেটা অবশ্য অবভিয়াসলি এটা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা আমার অ্যাভেন্টিস আমরা ইউজ করেছি বহুত আগে, যদিও তবু আমরা এটা এইরকম পরিস্থিতিতে আমরা বেশি কাজ করেছি যে আমাদের ডিভাইসের মধ্যে ডিও বা এসও করার, কারণ আমরা একটা মিনিটও নষ্ট করতে চাই নাই, বিকজ সিচুয়েশন ইজ ভেরি ব্যাড ছিল ওই সময়। তো আমরা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে ইন্ট্রোডিউস করে ইমিডিয়েটলি ইন্ডিয়া থেকে আমাদের এক্সপার্টকে অনলাইনে হেল্প নিয়ে আমরা এটা কমপ্লিট করেছি। এটাতে দেখা গেছে যে আমাদের প্রতিটা জায়গাতে আমাদের প্যারামিটার গুলোকে, ইভেন ব্যাংকের রিপেমেন্ট গুলা, সবকিছুর দিকে আমরা নজর রেখে কিন্তু করে আজকে আমরা কিন্তু সার্ভাইভ করে 58% গ্রোথ করে, ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট গ্রোথ করে আমরা সার্ভাইভ করেছি। তো এই জায়গাগুলোতে আমরা কাজ করে আসলে আমাদের একটা সাকসেস হয়েছে, এবং আজকে আমরা টপ 10 এর মধ্যে আমরা 2 বছরের মাথায় এসেছি এই 40টা কোম্পানির। থ্যাংক ইউ সো মাচ Sufyani ভাই, দিস ইজ এ ফেরি টেল স্টোরি বলবো আর কি, বিকজ আমি জানি যে ফ্রম ওয়্যার দে হ্যাভ কাম এবং টপ 10 এ তারা এসে গেছে আর কি, এবং অ্যাজ দে সে দ্যাট এভরি চ্যালেঞ্জ হ্যাজ অ্যান অপরচুনিটি, সো উনি ওটাই করেছেন যে চ্যালেঞ্জটা নিয়ে অপরচুনিটি ক্রিয়েট করেছেন আলটিমেটলি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আসবো টু দ্য অটোমোবাইল সেক্টর, এবং আমরা জানি যে অ্যাফ্লুয়েন্সের সাথে সাথে অটোমোবাইল নিডটা বাড়ে, এবং বাংলাদেশ যেহেতু এখন মিডল ইনকাম কান্ট্রিতে আসছে, আমরা দেখতেই পাচ্ছি এখন যে বাংলাদেশ একটা টেন্ডেন্সি আছে ফর স্টার্টিং অ্যাসেম্বলি অফ লোকাল অটোমোবিলস, এবং এই ট্রেন্ডটা আমরা অনেকদিন ধরে দেখছি, এবং আলটিমেটলি এখন এটা অনেক ত্বরান্বিত হয়েছে। আমার জানার মতে বাংলাদেশ ইজ দি 3rd লার্জেস্ট ইন সাউথ এশিয়া ইন দি অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তো আমাদের সাথে আজকে আছেন মিস্টার তাসকিন আহমেদ, উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর অফ ইফাদ অটোমোবিলস। উনি অ্যাকচুয়ালি ভালো পেডিগ্রি ওনার, উনি ইনফ্যাক্ট
উনি 1999 উনি কিন্তু স্টার্ট করেছিলেন ইফাদে জার্নিটা অ্যাজ দি সোল ডিস্ট্রিবিউটর ফর অশোক লেল্যান্ড, এবং 2017 সালে কিন্তু আপনার এই ফ্যাক্টরিটা এস্টাবলিশ করা হয়েছে, এবং দিস ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টরি অ্যাজ ফার এজ লাইট ভেহিকলস ইজ কনসার্ন ইন বাংলাদেশ। উনি ইনফ্যাক্ট বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট, এবং অলসো ওনার পড়াশোনা তো ইউএসএ প্লাস বাংলাদেশ করেছেন। সো ওয়েলকাম তাসকিন ভাই, আপনি তো আই নো ইউ আর বিট অফ হারি, সো আমার প্রশ্নটা আপনাকে একসাথেই করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দিস ওয়েবিনার। আমার প্রশ্ন হচ্ছে একটু আপনার বর্তমানে যে সেক্টরটা আছে আপনি এখন কিরকম দেখেন, হাউ ডু ইউ সি দ্য ফিউচার, চ্যালেঞ্জেসটা আপনি কিরকম দেখতে পারেন, একটু আমাদের যদি আলোকপাত করেন। থ্যাংক ইউ তাসকিন ভাই। Assalamu alaikum সবাইকে. Thank you very much, Masud bhai, for giving me this opportunity to address in front of such a elite panel. Just to start with, আমি একটু mention করতে চাই that IFAD is almost touching its 40 years of business, and probably among all of you, I am the second generation entrepreneur. I inherited this business from my father, who is also the chairman of the group, and he established his business back in early 80s, and আমি 99 এ এসে জয়েন করি। সো আমি স্টার্ট করি অটোমোবাইল সেক্টর। রিসেন্ট পাস্টে কিন্তু অনেক কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে, যে আইল কাম টু ইট দ্যাট অনেক মিডিয়া প্ল্যাটফর্মে বলছে আমরা গাড়ি বানিয়ে ফেলছি, আমরা গাড়ি এক্সপোর্ট করব, মোটরসাইকেল এক্সপোর্ট করবো। ইয়েস, দিস ইজ ভেরি ট্রু দ্যাট অ্যাট ওয়ান স্টেজ 80s এ গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আমাদের দেশে প্ল্যাটফর্মটা স্টাবলিশ করেছে। আজকে গ্লোবাল প্ল্যাটফর্মে অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং বেস এখনো কিন্তু আরএমজি ছাড়া কিন্তু আমাদের তেমন একটা পরিচিতি এখনো আসেনি। বাট ওয়ান্স ইউ স্টার্ট সেইং আ স্টোরি, শো আ ড্রিম, দেন অনলি ইউ গো আপ টু দ্যাট লেভেল ওয়ান ডে ভেরি সুন। সো অটোমোবাইল সেক্টরটা ইজ ডিরেক্টলি কোরিলেটেড টু দ্য ইকোনমিক গ্রোথ অফ এনি কান্ট্রি। অবশ্যই গত 10 বছর 12 বছরে আমাদের দেশটা যে একটা স্টেবল গ্রোথ দেখেছে, এটার সাথে কিন্তু অটোমোবাইল সেক্টরটা ওতপ্রোতভাবে জড়িত। এন্ড ইট ইজ ভেরি ভাস্ট এরিয়া, যেটা আমাকে বলতে বলা হয়েছে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, প্রেজেন্ট স্টেট, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার অ্যাসপেক্টস। আই উইল ট্রাই টু কভার ইট উইদিন মানে যতটুকু অল্প সময়ের মধ্যে করা যায়। এটা মেইনলি 5 ভাগে বিভক্ত। একটা হলো টু হুইলার মোটরসাইকেল, যেটা বলি আমরা। তো the motorcycle market TIV, যেটা আমাদের ইন্ডাস্ট্রি ভলিউম ইজ কারেন্টলি অ্যারাউন্ড 5 লাখ মোটরসাইকেলের মতো। 8টা কোম্পানি এখানে করছে, এন্ড আমরা একটা এনর্মাস গ্রোথ দেখেছি গত 5 বছরে। ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ দ্য নেক্সট ফিউচার, যেটা বিজনেসকে চেঞ্জ করে দিবে। লাইকওয়াইজ আমাদের টু হুইলার মার্কেটের ডিমান্ডটা অলমোস্ট ডাবল হয়ে গেছে গত 5 বছরে, এন্ড এক্সপেক্টেড টু গেট অ্যানাদার ডাবল উইদিন নেক্সট 5 to 7 years। এটা অবশ্যই এটার কি ফ্যাক্টরস হলো, একটা হলো আমাদের রাইড শেয়ারিং অ্যাপ, যেটা পাঠাওয়ার মতো এসছে, হ্যাজ ক্রিয়েটেড আ ফ্যান্টাস্টিক বেস ফর লোয়ার মিডল ইনকাম পিপল টু আর্ন সাম রেভিনিউ। আরেকটা হলো যেভাবে আমাদের দেশের রাস্তাঘাট রিজিওনাল, সাব রিজিওনাল ওয়েতে হয়েছে, নতুন নতুন রাস্তাঘাট, একটা ডিমান্ড বেড়ে গেছে। তারপরে আসে হলো থ্রি হুইলার ইন্ডাস্ট্রিটা। থ্রি হুইলারটাকে আমরা কমনলি বলি, যেটা আমরা বেবি ট্যাক্সি, আপনারা গ্রিন কালারের যেটা দেখেন, সিএনজিতে আছে, এলপিজিতে আছে, মফস্বলে ডিজেলে চলে। আর আরেকটাকে আমরা কোট করি ইজি বাইক। এটারও কিন্তু একটা কনস্ট্যান্ট মার্কেট বাংলাদেশে আছে, প্রায় 30 to 35,000 ভেহিকলস এভরি ইয়ার। তারপরে আসে যেটা কমার্শিয়াল ভেহিকলস, বাস অ্যান্ড ট্রাকস, যেটা আমাদের সুফিয়ানি ভাই বলছিল ওনার পেইনের কথা, দ্যাট ট্রাক দিয়ে তো ওনাকে সারা বাংলাদেশে ডেলিভারি করতে হয়। লেট মি ইভেন সে অ্যাবাউট ব্যাটপিসি অর এফএমসিজি। আপনাকে গুডস মুভমেন্ট করতে গেলে, র মেটেরিয়াল ইম্পোর্ট করতে গেলে বা এক্সপোর্ট করতে গেলে ফিনিশ গুডস, ভেহিকল কমার্শিয়াল ট্রাক ছাড়া কিন্তু উপায় নেই। অ্যান্ড obviously as the economy আমরা যেভাবে দেখেছি, ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্টমেন্টস হয়েছে। সো ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার যে মেইন ফ্যাক্টরি থেকে আপনার ট্যাঙ্কার গুলা বা আপনাকে কংক্রিট গুলা যে মুভ করতে হবে, আপনার ভেহিকল লাগবে। আপনার রোডস অ্যান্ড হাইওয়েজ এর জন্য আপনার বালি থেকে শুরু করে বোল্ডার লাগতে হলে আপনার ডাম্প ট্রাকস অ্যান্ড বিভিন্ন কনস্ট্রাকশন ভেহিকলস এর প্রয়োজন হয়। obviously the fourth is a passenger car. আমরা যেভাবে বললাম যে গত 15 বছরে আমরা কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখেছি, একটা গ্রুপ অফ পিপল হ্যাজ এলিভেটেড, ওনাদের ইনকাম সোর্সটা বেড়ে যাওয়াতে আমাদেরও উই আর সিইং অলমোস্ট 25 to 30,000 ভেহিকল এভরি ইয়ার। আমাদের প্যাসেঞ্জার কারের রিকোয়ারমেন্ট বেড়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আর দ্য ট্রাক্টরস।
and মেকানিক্যাল ইকুইপমেন্টস। আমরা আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্টে এই দেশটা আজকে থেকে 50 বছর আগে আমরা কিন্তু খাদ্যে ঘাটতি ছিল। 7 কোটি মানুষের মধ্যে খাদ্য ঘাটতি ছিল। আজকে আমাদের প্রায় 16 কোটি থেকে পেরিয়ে 17 কোটিতে যাচ্ছে। এখন আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ। বাট এখনো এই সেক্টরটা মানে হিট করেনি। এখনো এটার মেকানাইজেশন, আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলা দেখি, আসিয়ান কান্ট্রিজ লাইক মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এসব দেশে যে মেকানাইজেশন রেশিওটা আছে ইন এগ্রিকালচার সেক্টর, বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। সো উই ফোরসি দ্যাট সামনের দিকে এই অটোমেটিক মেকানিজমটা এগ্রিকালচারে আরো বেশি ত্বরান্বিত হবে। এন্ড আই থিংক মাসুদ ভাই ওয়াজ মেনশনিং দ্যাট আস্তে আস্তে আমাদের লেবার ফোর্সটা এগ্রিকালচার থেকে শিফট করছে, হলো বিদেশে চলে যাচ্ছে, আরেকটা হলো ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। তো আপনারা দেখবেন, আপনারা ধান কাটার মৌসুমের সময় গ্রামে গঞ্জে কিন্তু মানুষ পাওয়া যায় না। হয় তারা দেশে চলে এসছে, তারা গার্মেন্টসে কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অথবা বিদেশে চলে যাচ্ছে। So these are the major 5 things. আমি এখানে if we talk about, it has seen a steady growth for the last 12 to 15 years, and we believe that এটার প্রসপেক্টটা আরো বেশি ত্বরান্বিত হবে। as Sufyani bhai was saying about the cement industry, that next 25 বছর যত ডেভেলপমেন্ট হতে থাকবে, সো ডেভেলপমেন্ট হতে থাকলে আপনার ভেহিকুলার রিকোয়ারমেন্টও বাড়বে। আর যখন আপনার রাস্তাঘাট হয়ে যাবে, তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার মানে হাইওয়ে, রিজনাল হাইওয়ে, সাব রিজনাল হাইওয়ে তো কিন্তু আপনার গাড়ির মুভমেন্ট বেড়ে যাবে। So we also foresee that next 2 to 3 decades একটা steady and bullish requirement কিন্তু অটোমোবাইল সেক্টরে থাকবে। So we talk about the challenges that we have faced, two-wheeler-এ আমরা কিন্তু অ্যাজ আ ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম 50 বছর। গত 10 বছর ধরে আমরা আলাপ করছি। জাস্ট টু অ্যাড অন, আমরা ইফাদ কিন্তু প্রথম অ্যাসেম্বলিং প্লান্ট করি ইন দ্য ইয়ার অফ 1999, দ্য ইয়ার আই জয়েন্ড দ্য কোম্পানি। বাট আনফরচুনেটলি আমাদের যেটা দেখা গেছে, যখন মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন আসা শুরু করলো 91 থেকে, বিভিন্ন পথ প্রতিক্রমায় গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হতো। যে কোনো একটা গভর্নমেন্ট এসে বলতো যে আমরা লোকালাইজ করবো, এই জন্য ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিলাম, আবার পরের গভর্নমেন্ট এসে ওটাকে চেঞ্জ করে দিত। সো ইন দ্য আর্লি ডেজ এন্ড 90s এন্ড আর্লি 20s, এটা কিন্তু ইনভেস্টিং যে এন্টারপ্রেনার্স আছে, দেশি হোক বিদেশি হোক, দ্যাট হ্যাজ ব্রট ইন লট অফ চ্যালেঞ্জেস। সো আমরা যখন করলাম 2 বছরের মতো চালানোর পরে 2001 এর দিকে এসে সিকেডি সিপিইউ ইম্পোর্ট ডিউটি সেভ করে দিল। সো এভরিবডি, মানে অল অফ আস, লাইক প্রগতি, ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা, নিটোল, উই হ্যাড টু শাট ডাউন আওয়ার প্ল্যান্ট, because there was no point of bringing in CKD আবার আপনার লোকাল প্রাইস বাড়ানোর জন্য। But তারপরে যখন এই present last almost over a decade, we have been experiencing a very stable political situation, and the government is very, very strongly working with the private sector that কিভাবে localizationটাকে বাড়ানো যায়। So we were very happy after a lot of bargains and modality 2016 এ প্রথম two-wheeler ম্যানুফ্যাকচারিং পলিসিটা ডিক্লেয়ার করা হয়, যেটা আইন হিসেবে 2018 সালে হয়। এতে আপনার যেটা দেখা গেছে যে অলমোস্ট দ্য কান্ট্রি হ্যাজ সিন গত 4 বছরে ওভার 1000 crore ইনভেস্টমেন্ট ফর লোকালাইজেশন। এই two-wheelers-এ আমি ইন্ডাস্ট্রি থেকে বলছি, যদিও আমার ব্যক্তিগতভাবে আমরা two-wheeler নেই, everybody had to because সরকার বলে দিচ্ছে 50% of a motorcycle has to be localized. So be it from Honda, TVS, Yamaha, Suzuki, Hero, everybody had to invest here, এবং লোকালাইজেশন হয়েছে, এবং তার পরবর্তীতে ভেন্ডর ডেভেলপমেন্ট হচ্ছে। তো এখানেও এটা চ্যালেঞ্জের হিসেবে যেটা বললাম, যে এই 3 বছরের মধ্যে সরকার দুবার আবার পলিসির মধ্যে একটু চেঞ্জ এনেছে, which actually brings in, I'm sure আপনারা গত 1-1.5 মাসে 2 মাসে হয়তো বা সোশ্যাল মিডিয়া দেখেছেন যে there was a move to remove the CC limit in the country মোটরসাইকেলের মধ্যে। People has a very wrong concept that higher the CC, higher the speed. এটা কিন্তু আমি অনেক প্ল্যাটফর্মে গিয়ে সরকারের মানে সাথে কথা বলার সময় বললাম যে তাই যদি হতো, তাহলে তো আপনারা তো সব আমাদের মন্ত্রী মহোদয়রা তো 5000 সিসির জিপে চড়েন, তো এটা তো এত জোরে হয় না। স্পিড হ্যাজ নাথিং টু ডু উইথ ইঞ্জিন ক্যাপাসিটি। সো ইঞ্জিন ক্যাপাসিটিতে একটা গ্রেডিয়েন্স হয়। সো there is certainly two divided community,
I don't want to disrespect anybody. একটা হলো আমি বলি একটা first generation business entrepreneurs and the second generation business owners. আমরা চিন্তা করার চেষ্টা করি as a whole দেশের কিভাবে ডেভেলপমেন্টটা হবে. I'm sure government has taken 2 years time to take that lift that bar, but আমাদের একটা great opportunity আমি মনে করি লুজ করলাম, কারণ because of this pandemic there will be some change globally, right? Obviously, আমরা শুনছিলাম যে even a country like Japan, they are actually incentivizing their companies to get out of a certain country. There are European countries তারা আসতে চাচ্ছে, but they want to avoid a certain country. So এটার জন্য, well, আমরা খুবই আশাবাদী দেশ হিসেবে, we were still 50 years old, it's still young. So there are a lot of other countries, even আমাদের পার্শ্ববর্তী ভারতে দেখা যায় ওরা স্টেট টু স্টেটই ঝগড়া করে, কম্পিট করে যে এই ফ্যাক্টরিটাকে আমরা কোথায় নিয়ে আসতে পারি, হাউ ক্যান বি ইন্ডিয়া, তামিলনাড়ু ইজ ওয়ান অফ দ্য মেজর স্টেট হু হ্যাজ ওন অল মেজর ম্যানুফ্যাকচারার্স, ফোর্ড থেকে শুরু করে আপনার কিয়া থেকে শুরু করে হুন্ডাই থেকে শুরু করে অশোক লেল্যান্ড, প্রত্যেকে কিন্তু সাউথ ইন্ডিয়াতে একটা হাব বানিয়ে নিয়েছে। সো এই ডিলেটাতে আমি মনে করলাম যে একটা বড় চ্যালেঞ্জ এবং একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আমরা এই মুহূর্তে মিস করছি। নাম্বার 2 ইজ 3-wheelers. আমাদের দেশে হঠাৎ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা বলে দেয় এই 3-wheeler সব ঝগড়ার মূল, অ্যাক্সিডেন্টের কারণ। বাট আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশে প্রায় 3,23,000 কিলোমিটার রাস্তা আছে, তার মধ্যে শুধু 22,000 কিলোমিটার হলো ন্যাশনাল অ্যান্ড রিজনাল হাইওয়ে, বাকি পুরোটাই কিন্তু রিজনাল সাব রিজনাল হাইওয়েজ, লাইক যেটা উপজেলাকে ইউনিয়নের সাথে কানেক্ট করে, ইউনিয়নটা থেকে আপনার গ্রাম থানা লেভেলে কানেক্ট করে। এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু প্রায় 2.5 লক্ষ কিলোমিটার রাস্তা হলো সেমি পাকা এবং মাটির রাস্তা। তো আমরাও একটা প্ল্যাটফর্মে বললাম যে ঠিক আছে, আপনারা যদি বলেন যে হাইওয়েতে দিবেন না, তাহলে আমাদের দেশে আনফরচুনেটলি জেলার থেকে উপজেলা শহরে যেতে হলে আমাদের হাইওয়ে কানেক্ট করে যেতে হয়, দেয়ার ইজ নো ইন্টারনাল রোড। তো যখন প্রশ্ন করা হয় তখন একটা সদুত্তর পাওয়া যায় না। এই কারণে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী রেজিস্ট্রেশন অলমোস্ট ক্লোজ টু ব্লক করা আছে, কিন্তু গত 10 বছরে অ্যাভারেজে 30 থেকে 35 হাজার সিএনজি অথবা এলপিজি রান ভেহিকল ইম্পোর্ট হচ্ছে। তো আমরা অনেকবার প্ল্যাটফর্মে বলার চেষ্টা করেছি যে দেখেন, জাস্ট ইমাজিন হাউ মাচ, কত কোটি কোটি টাকা আপনার রেভিনিউ লস করছেন। এই টাকাটা আলটিমেটলি লোকাল অথরিটিরা, ল এনফোর্সমেন্ট অথরিটিরা ইজ অ্যাকচুয়ালি গিভিং আ স্কোপ অফ আপনার রং ডুইং, এবং আমরা এটা জানি যে টাকা পয়সা খায় বাংলাদেশে অনেক কিছুই এখনো সম্ভব হয়। আরেকটা হলো there is no clear guidance on the manufacturing of the easy bikes, যেটা আমরা বলি। The future for automobile is battery operated. It's no doubt about it. But the thing is, lot of people and lot of countries are jumping very high ups. আমাদের দেশেও দুটো কোম্পানি ডিক্লেয়ার করে ফেলেছে তারা কার ম্যানুফ্যাকচার করে ফেলবে, ব্যাটারি অপারেটেড কার। বাট অ্যাজ বিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোম্পানি ইন দ্য ইন্ডাস্ট্রি, I think still this is a dream away. It will take another 15-20 years আমাদের দেশের জন্য। তো এই 3-wheeler-এর যে ইজি বাইকটা আছে, এটার কোনো ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং এবং প্লাইং এর ইয়াতে না থাকায়, গাইডেন্স না থাকায়, আমাদের একটা সমীক্ষণে সরকার বলে 6 লাখ আছে, আর একটা সমীক্ষণ বলে 12 লাখ আছে। দোনোটাই গভর্নমেন্টের এজেন্সি। তারপরে যে জিনিসটা বলা হয়, এটা অলমোস্ট 100% ইলিগাল ভাবে কিন্তু ইলেকট্রিসিটি থেকে ওরা তাদের চার্জিং করে তারপরে করছে। সো দের ইজ আ হিউজ পিলফারেজ ইভেন ইন দ্য আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনে আমাদের গভর্নমেন্ট কিন্তু দে আর লুজিং। And another commercial vehicle এর ক্ষেত্রে as overall আমি যেটা বলবো, one of the biggest challenges আমাদের দেশে একটা এখন পর্যন্ত আমাদের অলমোস্ট পুরোটাই কিন্তু আমাদের প্লেন ল্যান্ড। সো আমাদের যেটা ডেভেলপিং নেশনে যেটা বলা হয়, বাংলাদেশের এক জায়গায়, ইভেন ভারতেও এক জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় এক জায়গায় সবকিছু হয় না। আমাদের দেখা যায় যে আমটা হয় হলো, ফ্রুটস হয় হলো একটা রিজনাল, আমাদের চালটা উৎপাদন হয় হলো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে, দেন ইউ হ্যাভ টু টেক ইট অ্যাক্রস দ্য কান্ট্রি, সো ইউ নিড ট্রাকস। আর আমাদের ডেভেলপিং কান্ট্রিতে সাধারণত মেজর ওয়েজ আর্নাররা দেশে শহরে বা শহরবর্তীকে কাজ করে, তাকে গ্রামে ফিরে যেতে হবে তার ফ্যামিলির জন্য, দ্যাটস ওয়াই ইউ নিড বাসেস অ্যান্ড 3-wheeler। সো এখানে আমাদের এই দেশে এখন পর্যন্ত একটা প্রপার
বা ড্রাইভার ট্রেনিং ইনস্টিটিউট এখন পর্যন্ত আমরা পাইনি। একটা অটোমোবাইল রিলেটেড ইউনিভার্সিটি ইজ ওয়েল ডিউ আমাদের দেশের জন্য আমরা এখনো পাইনি, অটোমোটিভ কলেজ ম্যানুফ্যাকচারিং। এন্ড দ্য সেকেন্ড পার্ট ইজ বিআরটিএ এক মুখে বলে যে বাংলাদেশে 36 লক্ষ মোটর চালিত যান আছে, আরেক মুখে তারা বলছে যে 17 লক্ষ মানে লাইসেন্স দিয়েছে। সো আপনারা দেখেছেন কিনা বিভিন্ন প্ল্যাটফর্মে একটা 71 টিভিতে বলেছিল যে বাকি 19 লক্ষ গাড়ি সে কিন্তু ভূত টুত কেউ একজন চালাচ্ছে। একদিকে আপনি আইন আনছেন যে উইদাউট ভ্যালিড রেজিস্ট্রেশন গাড়ি চালালে 5 বছর জেল হবে, আরেকদিকে আপনি বলতেছেন 37 লক্ষ মোটরযান আমি রেজিস্ট্রেশন দিয়েছি। সো স্টিল দিজ আর ফিউ চ্যালেঞ্জেস এন্ড অবভিয়াসলি আমি থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমার আরেকটা জুম মিটিং ছিল। I tell about IFAD. Obviously, it was established. Our group chairman has started his business life a year before the country was born. But IFAD only 1985 established করেন এবং আমরা আজকে প্রায় 37 বছর ধরে অশোক লেল্যান্ডের সাথে আছি। Initially we were an import dependent একটা country এবং আমরাও ইম্পোর্টই করে এখানে লোকালি বিক্রি করতাম। But over the years, obviously, we have stood very high up. আমরা অশোক লেল্যান্ডের ডিলার থেকে এখন আমরা একটা স্ট্র্যাটেজিক পার্টনার এবং ওয়ে ফরওয়ার্ডে আমাদের আরো কিছু প্ল্যানস আছে যেটা I will be happy to share with you. And back in 2017 we have set up the largest automobile progressive manufacturing plant. the assembling যেটা বললেন, আমরা 2-wheelerও কিন্তু অ্যাসেম্বলিং করতাম, 3-wheelerও অ্যাসেম্বলিং করতাম, প্যাসেঞ্জার কারসও কিন্তু এখানে অ্যাসেম্বলিং হচ্ছে, ট্রাক বাসও অ্যাসেম্বলিং হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। তারপরে আপনি ধীরে ধীরে কিন্তু আপনাকে আগাতে হবে। তো in 2020 during the pandemic আমাদের ইনভেস্টমেন্টে আমরা we could inaugurate our cabin manufacturing plant. This is the first step that এখন আগে যেমন পুরো ক্যাবিনটা কিন্তু গাড়ির উপরে বসে আসতো, তারপরে অ্যাসেম্বলিং করার সময় যখন আমরা সিকেডি ইম্পোর্ট করতাম ক্যাবিনটা ফুললি ট্রিমড আসতো, কিন্তু এখন আমরা পুরো ক্যাবিনটা কিন্তু এখন লোকালি বানাচ্ছি। আমরা লোকালি যখন বানাচ্ছি আমরা কিন্তু অনেক প্রোডাক্ট নিজেদের ইউজ করতে পারছি। আমরা আমাদের পেইন্টটা নিজেদের দেশের ইউজ করছি, আমরা আমাদের গ্লাস আইটেম নিজেদের ইউজ করছি, দ্য সিট ইজ ম্যানুফ্যাকচার্ড লোকালি, এবং অনেক রাবার আইটেম এন্ড প্লাস্টিক আইটেমও কিন্তু এখানে তৈরি করা সম্ভব হচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে, বি ইট ইন দ্য 2-wheeler অথবা 3-wheeler অথবা কমার্শিয়াল ভেহিকলে যখনই আমরা ক্লিয়ার একটা এজেন্ডা পাবো যে আমরা প্রথমে অ্যাসেম্বল করো, তারপরে আস্তে আস্তে হাউ ক্যান উই প্রোগ্রেসিভলি লোকালাইজ and in the future about prospect and challenges বলবো যে obviously this is a very oligopolistic market situation and there is a clear depth in understanding the way forward. But আমি অবশ্যই বলবো যে আমাদের দেশে যারা ব্যুরোক্র্যাটস আছে obviously past দুই দশকে কিন্তু ওনাদেরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং আমাদের যারা ইনভেস্টার্স আছে, তো এই ইনভেস্টার্সদের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। আমি যেটা বলবো from an entrepreneur perspective, all of my fellow members here are more professionals and I take this opportunity that biggest thing হলো আমাদের দেখেন ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে এক জেনারেশন আগে। আমরা যদি ভারতের কথা চিন্তা করি, I'll just take an example. I was visiting Germany. তখন আমরা দেখতাম, আমি বোধহয় অ্যারাউন্ড 7-8 বছর আগে, তো ওখানে অনেক যত বাংলাদেশি কমিউনিটিটা ছিল ওরা খুব লো এন্ড কাজ করে, আর দেখা যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার্স, ব্যাংকার্স, অনেক ইন্ডিয়ান দেখা যায়। সো ওয়ান অফ মাই ডিয়ার ফ্রেন্ড, সে আমাকে বললো যে দেখো ইন্ডিয়ান ফ্রেন্ড, যে উই কেম আ জেনারেশন আহেড অফ ইউ। ঠিক সেরকম আই ওয়াজ সো মোটিভেটেড টু আন্ডারস্ট্যান্ড দিস আইডিয়া দ্যাট আমাদের যারা বাংলাদেশে, আমরা অনেকে জানি ইংল্যান্ডে, গ্রেট ব্রিটেনে অলমোস্ট 95% ইন্ডিয়ান রেস্টুরেন্টস আর ওন্ড বাই বাংলাদেশিস, ঠিক না? তো বাংলাদেশিরা যারা করেছে তারা এই জেনারেশনের, তাদের নেক্সট জেনারেশন কিন্তু আর এই রেস্টুরেন্ট বিজনেসে আসেনি। এখন আমরা ইউকে তে আস্তে আস্তে দেখছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি ব্যাংকার্স হচ্ছে, ইঞ্জিনিয়ার্স হচ্ছে, লয়ার্স হচ্ছে, হচ্ছে। সো এই আমাদের গোয়িং ফরওয়ার্ড, যে be it in the FMCG, being it a manufacturing of cement, steel, automobile, এই সেক্টরটাতেও the first generation is waving away and the second generation is coming in.
So আমরা যেটা বিশ্বাস করি, we have the opportunity and had the opportunity to study abroad in different countries. What we believe and what we should consider is in process development, clarity, ERP system. আগের দিনে আমি খুব একটা র ভাবে বলবো যে আগের দিনে business was how can I save something, loopholes, business loopholes. আর এখন আজকালকার দিনে আমরা চিন্তা করি how can I come up with better ideas than before my competition. So end of the day, as Ya was saying, obviously Shehzad bhai was saying, BAT is one of the prime people in this country who has shown process driven কিভাবে করা যায় এবং গভর্নমেন্টের সাথে সাইড বাই সাইড কাজ করে ওদেরকেও ডেভেলপমেন্ট করে নিজেদের ইন্ডাস্ট্রিটাও ডেভেলপ করা যায়। So I would want to mention here that আমাদের অপরচুনিটিজ এর কথা যদি এখন আমি আসি, সেখানে আমি বলতে চাবো আপনারা একটা জিনিস রাখবেন, গার্মেন্ট ইজ ওয়ান ইন্ডাস্ট্রি যেটা আমাদের দেশকে obviously has brought up in a different scale, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী it was I must congratulate her, উনি যে জিনিসটা ভিশন করে 2022 ইয়ারকে লাইট ইঞ্জিনিয়ারিং ইয়ার হিসেবে ডিক্লেয়ার করেছিল। The opportunity কথাটাই আমি আপনাকে বলছি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ expected anticipated to be $470 billion market globally, out of which we are almost reaching towards 10%. এরপরে আর কতদূর যেতে পারবে। কিন্তু when we say light engineering, of course এটার কভার কিন্তু স্টার্টিং ফ্রম আ মোবাইল কভার থেকে শুরু করে একটা মেশিন ইকুইপমেন্টও আসে। It's a $7 trillion market, and out of that light engineering আপনি যদি শুধু অটোমোবাইল এন্ড অটো কম্পোনেন্টস বলেন, দ্যাটস আ $2.4 trillion মার্কেট গ্লোবাল। সো আমাদের এখানে যে জিনিসটার সামনের দিকের অপরচুনিটি যেটা বলা হচ্ছে, দ্যাটস হিউজ। আমরা যদি এখন এই যে আমাদের যে অল্টারনেট বাস্কেট, এক্সপোর্ট বাস্কেটটা আমরা যদি খুঁজতে চাই, আমার মনে হয় আদার দ্যান গার্মেন্টস, একটা হলো আইটি অ্যান্ড ERP সলিউশনস, আরেকটা হলো অটোমোবাইল অ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টস। সো as IFAD, I would say, along with the country as it will grow, we have visioned and we have dreamt that we want to be the first mover in this step. তো অবশ্যই আমরাও যেটা করছি যে দেখেন আমাদের অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্মে বলা হয় আমরা আজকে গাড়ি বানাবো, কালকে গাড়ি এক্সপোর্ট করে দিব, মোটরসাইকেল বানাবো, মোটরসাইকেল এক্সপোর্ট করে দিব। এইটার মধ্যে রিয়ালিটিতে কিন্তু অনেক ডিফারেন্স আছে এখন। কারণ আপনি একটা মোটরসাইকেলের যদি ইঞ্জিনটা আমার ম্যানুফ্যাকচার করতে হয়, it calls in almost 1,500 crore taka of investment. We need to also align that eto boro investment kore eto boro market ki amar ache kina, and if I get out of Bangladesh, the global platform e amar kototuku scope ache to fight against the major Japan, China, Europe and India. India is the next biggest manufacturing hub. আমি জাস্ট কোট করব, শুধু একটা মোটরসাইকেলে 1100 কম্পোনেন্ট লাগে, ডিফারেন্ট কম্পোনেন্টস, আর একটা কমার্শিয়াল ট্রাকে প্রায় 8.5 থেকে 11,000 কম্পোনেন্ট লাগে। We don't need to produce a motorcycle to an export. We don't need to produce manufacture a truck and export it. আমরা এই 11,000 কম্পোনেন্ট থেকে 500 কম্পোনেন্ট তো তৈরি করতে পারি। There is a huge market for it. Just for example, আমি যেটা বললাম, আমি একটু নিয়ে আসি, I was holding the past position as the president of India Bangladesh Chamber. তো তখন আমার সাথে আমাদের তদানীন্ত যে আমাদের কমার্স মিনিস্টার ছিলেন, অ্যান্ড obviously ইন্ডিয়ান হাই কমিশনের সাথে আমার অনেক ক্লোজলি কাজ করতে হয়েছে। আমার সবসময় একটা স্ট্যান্ড ছিল আমার 4 বছরের ওখানে অফিসে, that we always talk about India Bangladesh trade deficit. প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা প্লেন ল্যান্ড হিসেবে এমন কিছু তৈরি করি না যেটা ইন্ডিয়া পাওয়া যায় না। সো হাউ ক্যান উই ব্রিং আ বেটার কানেক্ট? তো তখন আমরা যখন ইনফ্যাক্ট দ্যাট মারিকো বাংলাদেশ, পার্লে ফর বিস্কিটস, অনেক ইন্ডিয়ান কোম্পানি কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছে। উই হ্যাড ওয়ান অফ দ্য এজেন্ডাস দ্যাট ওয়াই নট ইন্ডিয়ান মেইনল্যান্ড ম্যানুফ্যাকচারার্স কাম ইনটু বাংলাদেশ and manufacture this product, market in the domestic arena, and also look into the prospect to export back to the northeast of India. So northeast of India itself is land mass আমাদের থেকে বড়, population আমাদের থেকে বেশি। So there is a huge potential. এই potential এর জন্য we need a strong policy.
I want to really raise up my vocal that light engineering এবং specifically in automobile component manufacturing a huge prospect coming up. You know that আজকে India one of the major world's fourth major manufacturing hub হয়ে গেছে, and we are a core team. We want to work and the entire country should work, investors should work that আমরা এখানে ম্যানুফ্যাকচার করে আজকে ধরেন 36 বছর ধরে আমি অশোক লেল্যান্ড সাথে কাজ করছি। My dream is I want to manufacture some components like filter, brake system, clutch system, and export to Ashok Leyland Tata as an OEM supplier. So I would like to শেষ করি এখানে, and thank you very much for giving me the opportunity once again. Assalamu alaikum. Walaikum assalam. Fascinating is the only word I can say. এবং I think the story is very similar because let's say আজকে বাংলাদেশে যে সিচুয়েশনটা আছে in the home durable industry also, like for example assembly of TVs, for example, let's say, or refrigerators or air conditioners, এখানেও কিন্তু Bangladesh is doing very well, Walton is doing very well. But I think the important point that Taskeen is bringing out is, I think it will be the theme for today's discussion, is consistent policies, and especially in terms of duties and protection for the domestic industry. এবং এটা যদি consistently করা হয়, in that case opportunities are galore, absolutely. এখানে অনেক কিছু করার আছে বাংলাদেশে, because with affluence আমাদের যে 16 কোটি লোক যারা আছে আর কি, they are going to start buying more and more actually, in fact. So ultimately এখানে একটা as Taskeen has rightly said, the opportunities are limitless, but the umbrella has to be there to make sure that these opportunities are actually ultimately taken. So thank you very much, Taskeen. I know that you've got another webinar, so thank you so much for joining us today. Assalamu alaikum. I'll be here for some more time to hear from by our also. Okay, so thank you very much. So now we go, last but not the least, a different sort of business altogether. So we have talked about tobacco industry, we have talked about the NBFI, we have talked about cement, and we have talked about the auto industry, and now we come to retailing, which is a part of service actually, in fact. So when we talk of retailing in Bangladesh, and especially in the subcontinent, the first thing that comes to our mind is the mom and pop stores, Mudir Dukan. Well, still, আপনারা নিশ্চয়ই জানেন the statistics that as far as superstores are concerned, correct me if I'm wrong, Farhad, that it takes about 1% of the total market of the retailing industry actually, in fact. So we're still scratching on the surface. This is the first important point, but the market is very, very big from my knowledge as far as it goes. কারণ এখানে market size is around 1,500 crores. Growth is around 15% per year for the last 3-4 years. এবং superstores, of course, Agora was the flagship, আমরা সবাই জানি, in fact. তো বর্তমানে যেটা আমার জানা মতো আর কি, there are 30 companies with over 160 outlets যারা country operate করে, but mainly in the cities যেটা আমরা দেখে থাকি। More importantly, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, that last year যখন কোভিডটা হলো আর কি, that really opened the window of opportunities for the retailing sector, especially online business. এবং এটাই কিন্তু আমরা আজকাল দেখতে পাচ্ছি that এটা প্রচন্ড ফ্লারিশ করেছে, এবং অনেকে কিন্তু টাই আপ করেছে with restaurants or with fast food shops or with the shops, for example, to supply goods. So এটা হচ্ছে প্রেক্ষাপট। আমরা দেখতে পাচ্ছি যে ফিউচারে এটা একটা বিরাট একটা স্কোপ আছে in terms of growth in Bangladesh. So let's come to the story of Agora and the man that is joining us today. Welcome, Farhad. Farhad is an ex-colleague of mine in British American Tobacco. So he is currently the Chief Executive Officer of Agora. উনি তো ইনফ্যাক্ট বিএটি ফাইন্যান্সে ছিলেন for many years. এরপরে উনি STS গ্রুপে as the Group Chief Operating Officer of Apollo Hospitals. এরপরে উনি গ্রামীণফোনে গেছিলেন as Head of Internal Audit. Then he moved to Valor as the Chief Operating Officer of Fabrics Division. And finally the Group CEO of Desh Group of Companies. So he did his BBA from University of Houston and his MBA from University of Liverpool. A checkered career, long career, Farhad. So welcome. So my question to you is, first of all, I mean, you can give us a whole পুরো প্রেক্ষাপটটা দিতে পারেন। First of all, in terms of the retailing industry in Bangladesh, কিরকম চ্যালেঞ্জেস আপনি ফেস করছেন, এবং what do you see for the future, এবং আপনার কি সাপোর্ট আপনার লাগবে, স্পেশালি দ্য এক্সটার্নাল সাপোর্টটা আপনি কি মনে করেন আপনার দরকার আছে? What do you, Farhad? Thank you, Masud bhai. Certainly, thank you for inviting me today.
and certainly it's a privilege to be with the other panel members আজকে discussion. First of all, I mean, thank you. Yes, I mean, I've worked into different sectors. Of course, just to give you a little bit of insight, I mean, when I got the offer of getting into Agora, তো আমি মনে করলাম যে okay, it's retail, আপনি যেভাবে বলেছেন, it's মুদির দোকান, এরকম ব্যবসা, maybe in a different, so it's going to be a walk in the park. But frankly speaking, I mean, when I joined and when I started to get involved in day-to-day business, it's totally a different picture, because retail is all about going to details, and every different day is totally different. But anyway, I mean, it's really been 4.5 years challenging and very interesting journey, I would say. এখানে আমি to give you a little bit of background, আমাদের supermarket industry, I mean, sector basically is very young, I mean, compared to the other sectors that we've talked about. আপনারা নিশ্চয় জানেন, Agora was the pioneer. They started the supermarket business in 2000, if I'm correct. And so basically the sector is 21 years. Obviously, I mean, as time went on, আমরা যেটা দেখেছি, বিভিন্ন companies, they have opened up, they've actually got involved into this sector. And now we have many players in the market. বছরে the annual, this is an unconfirmed information. I mean, the total market that we serve is around 3,000 crores a year. Statistically, আমরা যদি বলি, সেটা is around we talk in, I mean, the supermarket association, that we only cater to the 2% of the urban market, especially in the main cities, Dhaka, Chittagong, Sylhet, Kumilla, and so on. So if we look into the opportunities, Baki 98% is still out there, which is up for grabs. But it's easy to say, but there are certain challenges, I mean, monekuri, going forward for this. Prothome, I mean, if I really talk about the challenges, the biggest challenge is the value-added tax. এখানে আমাদের 5% একটা value-added tax আছে. আমাদের business, I mean, if we look into the model, around 60 to 65% is VAT applicable on the products. এখন যেটা হচ্ছে, যখন একটা customer comes into and buys a product, একটা 100 টাকা 5 টাকা দিচ্ছে, সে একই প্রোডাক্ট সে কিন্তু মামস এন্ড পাপস যে মুদির দোকানে, সে কিন্তু সে 5% দিচ্ছে না। So সেখানে that is where we have the biggest challenge of attracting more customers. কারণ আমাকে যদি 98% penetrate করতে হয়, so we need to have the level playing field. Now, of course, from an industry point of view, there are certain talks going on. এখন কথা হচ্ছে, I mean, of course, আপনারা যদি আমরা যদি বলি, everybody wants to not pay any VAT, but practically that's not possible. We also need to understand that this is something it's needs to be complied with, and it is something that is giving revenue to the government and it's helping the economy as well. So of course we can go into a discussion. I think যেখানে আমরা দুটা ফ্রন্টে কাজ করতে পারি এখানে। একটা হচ্ছে, should it be 5%? Maybe we can think about a reduced rate. There is something that can be worked with the authorities and with the government. সেখানে আরেকটা একই সাথে এখানে কাজ করার ব্যাপার আছে, যে আমাদের নেইবারহুড স্টোরে যে তারা তো ভিএটিটাতে এইভাবে 5% নিচ্ছে না, সেখানে কিভাবে আমরা গভর্নমেন্টকে সাথে কাজ করে তারা কিভাবে আরো স্ট্রিক্টলি যেন মনিটর করতে পারে, সেখানে যেন তাদের থেকে যেন সেই ভ্যাটটা কালেকশন করতে পারে, এবং স্ট্রং মনিটরিং থাকে। যদি সেটা থাকে, দেন উই উইল হ্যাভ দ্য লেভেল প্লেইং ফিল্ড, and সেখানে it will be help us, মানে আমাদের কাস্টমারকে মোর ফুটফল আনার জন্য সেখানে একটা বড় একটা কাজের ব্যাপার আছে। The second most challenge আমি বলবো is the infrastructure. এখন আপনারা জানেন যে we have to operate in commercial premises. অনেক হয়তো বা কিছু হয়তো বা প্রেমিস অনেকে করছে না, বাট Agora and some other companies, we are compliant in terms of starting our business in a commercial area. এখন প্রবলেমটা হয়ে গেছে, এই কমার্শিয়াল রেন্ট গুলা is pretty high. কারণ দেখেন, আমার বিজনেসের
যখন আমার rent takes into account around 6 to 8% of my revenue, that's a huge cost. And যেখানে আপনারা জানি না কতটুকু, maybe আমি একটু আপনাদেরকে aware করি, we operate in a very slim margin. I mean, gross margin is around 19%. সেখান থেকে যদি আমরা যদি 8% চলে যায়, so you're basically left up with nothing. I mean, for your OPEX and then your interest costs and everything. So এইখানে we would need certain help from a government point of view. যেটা করা যায় যে instead of going directly into commercial areas, maybe there could be some spatial permission or relaxed rules in terms of going into residential areas. যেখানে আমরা হয়তো we can operate. Obviously, there can be certain specific requirements, making sure you need to ensure all the safety concerns. Also, you have to ensure the food safety management things are complied with. সেখানে আমরা কাজ করতে পারি। তাহলে হয় কি আমার কস্টটা কমে যায়, and then obviously the industry itself is more viable to go on. একটা জিনিস যেটা করা যায় যে গভর্নমেন্টের সাথে ডিফারেন্ট পার্টনারশিপ, আপনারা জানেন আমরা গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করে, সেখানে আমরা যদি if we go into joint partnership in terms of using the premises, I think that would help a big deal. কারণ দেখেন আমাদের বিজনেসটা এমন, I mean, end of the day, if I can come out with a net margin, I mean, just to give you an example, I mean, 1.5% profit after tax যদি net margin করতে পারেন, that's, I would say, it's a hell lot of a deal. So এইখানে হচ্ছে infrastructure is a big issue. 3 নম্বর যেটা আমি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে human capacity development. এখন 20 বছরে আমরা pretty much we know how to run the stores. We know about category management. We know about the different systems that we use. But একটা জায়গায় যেটা আমাদের কাজ করতে হবে is about data analytics, business intelligence. কারণ রিটেইলে every location and every outlet characteristics in terms of customer profile is different. কিছু কমন থাকে বাট অনেক কিছু ডিফারেন্ট আছে। I mean, গুলশান, মিরপুর, উত্তর, there will be some differences. But we need to use business intelligence in a more better way. এখন এই better way তে করতে হলে that we need to train people in those areas, কারণ the future is all about to what extent আমি কতটুকু business intelligence নিয়ে এবং সেটার বেসিসে আমি কিভাবে work out on my promotions or my pricing strategy and so on. তো এইখানে একটা বিরাট একটা কাজ করার ব্যাপার আমরা অনেকে করছি, but I would certainly say we are still in a very young stage. এখানে আরো অনেক কিছু করা দরকার আছে। এখানে we need to work with international consultants or training institutes যেখানে আমরা কাজ করতে পারি। So basically, in general, these are the 3 big areas. আমি বলবো these are the challenges. In terms of opportunity, আমি বললাম there is 98%. E-commerce is obviously booming. But we also have e-commerce. But what we need to do is to work on e-commerce at the same time. যে জিনিসটা করা দরকার যে আমার যে brick and mortar বা physical existing যে আউটলেট গুলো আছে দুইটার মধ্যে একটা proper fusion করা. Because I mean, I don't know maybe if this example is right, but I mean just out of the blue I'm saying, দেখেন আমরা digitally of course we need to focus. But আমরা যদি COVID situation এ দেখি, even though we were digitally connected, but right now we're trying to go out and be more socially connected. So the human factor in terms of being social will always be there. So digital and social এটাকে কিভাবে আমি fusion করে more creative way তে আমি একটা different experience দিতে পারি কাস্টমারকে, সেটা নিয়ে কিন্তু আমাদের কাজ করার অনেক ব্যাপার আছে। For example, we have reading cafes. It's about library and what's food, but it's a fusion. সেখানে আমি কিভাবে আউটলেটে একটা ডিফারেন্ট আমার কাস্টমারকে, that is something that we need to work on. So I would say that is pretty much in general that we are looking forward. The potential is huge. I mean, Bangladesh economy is growing. People are more aware about the food safety laws, more concerned about the
health issues এবং রিটেল মানে সুপারমার্কেট will certainly grow, but এখানে পলিসিগতভাবে আমাদের গভর্নমেন্টের we need some support in terms of expansion, in terms of the taxation, VAT laws, and of course the other things internally we need to work with international or local expertise to develop. So I'll end it over here, Masud bhai. Thank you so much, Farhad. Again, a very fascinating discourse on this topic, which is very different for us actually, in fact. So I think the theme is again concurrent and similar, that একটা হচ্ছে the level playing field issue, যেটা আপনি rightly point out করেছেন, that এটা একটা বড় একটা ইস্যু এবং আলটিমেটলি গভর্নমেন্টের যে একটা টার্গেট আছে ইন টার্মস অফ রেভিনিউ জেনারেশন, আলটিমেটলি ওই লেভেলে না গেলে আপনাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ আপনারা সবসময় থাকবেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। And I think the other important point that you raised is the value of big data, যেটা আজকাল আমরা বলে থাকি আর কি আপনার, এবং আলটিমেটলি কনজিউমার হ্যাবিটস এন্ড স্পেন্ডিং প্রত্যেকটা পয়েন্ট অফ সেল থেকে আমরা ডেটা পাচ্ছি। এই ডেটাটা কিভাবে অ্যানালাইজ করে আলটিমেটলি আপনারা ইউজ করতে পারে in terms of inventory keeping and stock taking also, I think is going to help a lot for the future. But again, we are sort of scratching on the surface as far as this industry is concerned. And আপনি যেটা বললেন rightly, that 98% opportunity is there, but a lot of changes and a lot of help is required in this sector as well. Thank you very much, Farhad. So we go again back to the cement sector again. So Sufyani, first of all, আপনি তো in the first part of your discussion আপনি অনেকগুলো challenges highlight করেছেন about the industry. So এখন আপনি কি মনে করেন regarding the future of this industry, এবং in terms of external support কি মনে করেন যে should be there in terms of making sure that this industry grows to its full potential? ধন্যবাদ। আমি যে challenges are some, obviously there are a lot of opportunities are also there. As I already mentioned earlier, that আমাদের যে সার্ভে বলে সেটা হচ্ছে around next 25 to 30 years পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা 12 থেকে 13% মতো গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে ইন্টারনাল ডোমেস্টিক তো একটা পেস থাকবেই। এটার আগে আমি যেটা বলতে চাই যে আমাদের জন্য কিন্তু একটা এক্সপোর্ট, দো আমরা বলেছি যে সবকিছুই আমরা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করি, র মেটেরিয়াল আনছি, তারপরেও আমাদের যে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স যে কান্ট্রি জায়গাগুলো রয়েছে, এবং অলসো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কিছু বর্ডারিং এরিয়াস রয়েছে যেখানে আসলে তাদের জন্য কমিউনিকেশন খুবই টাফ, সেই জায়গার জন্য কিন্তু আমাদের এই সিমেন্টের জন্য একটা এক্সপোর্টটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, অ্যান্ড অলসো আপকামিং এই ইন্ডাস্ট্রির জন্য মানে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। যেটা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু লাস্ট ইয়ারের আগের বছরও কিন্তু অলমোস্ট $25 million এর মতো, যদিও সেমন বিগ কিছু না, একটা জায়গা ছিল এক্সপোর্টের। বাট আমরা যেটা দেখছি যে মিয়ানমার ক্যান বি আ বিগ এরিয়া, যেখানে আমরা জানি যে মাত্র এত বড় একটা দেশে মাত্র 3টা থেকে 4টা ক্লিংকার ইন্টিগ্রেটেড ওদের প্লান্ট আছে, আর ম্যাক্সিমামই ডমিনেট করছে চাইনিজ এবং কিছু এক্সপোর্ট, আর হচ্ছে একদিক থেকে থাইল্যান্ড থেকে প্রচুর সিমেন্ট যায়। তো এই জায়গাগুলোতে কিন্তু তাদের জন্য অনেক ল্যান্ডও রয়েছে, এবং সেখানে কিন্তু একটা ভালো একটা বাংলাদেশের এন্টারপ্রেনারদের কিন্তু, আর আমাদের এখান থেকে এক্সপোর্টের যে জায়গাটা রয়েছে, কানেক্টিভিটিটা যদি ঠিক হয়ে যায় তাহলে একটা জায়গা রয়েছে। তো এক্সপোর্ট ক্যান বি ইম্পোর্ট মানে একটা জায়গা। প্লাস হচ্ছে যে আমাদের যেটা আমরা দেখছি যে বাংলাদেশের জন্য যেটা হচ্ছে হিউজ ওয়ার্ক, এটা অলরেডি আই মেনশন আর্লিয়ার, যে বাংলাদেশে আমরা গত 7-8 বছর আগে একটা ফ্লাইওভারই দেখলাম, বাংলাদেশের মানুষ ওখানে উপরে যে ছবি উঠালো, যেখানে আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে অলরেডি উন্নত দেশগুলোতে আমাদের ফ্লাইওভার হয়ে 3-4-10 তলা 15 তলা পর্যন্ত ফ্লাইওভার হয়ে গেছে। তো বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতে আমরা দেখেছি, কিন্তু অন্যান্য যে শহরগুলোতে আছে সেই জায়গাগুলোতেও কিন্তু এখন মেট্রোর কাজ শুরু হওয়ার জন্য প্ল্যান হচ্ছে। চিটাগং এ হিউজ পরিমাণে ফ্লাইওভার্স এর কাজ শুরু হয়েছে, ওখানেও নাকি শুনছি যে মেট্রো শুরু হতে পারে। সিলেটে একটা অপরচুনিটি আছে। তো এই জায়গাগুলোতে যে হিউজ ওয়ার্ক গুলো যে আছে সামনে, সেটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল আশার বাণী। অ্যান্ড অলসো দ্য পপুলেশন, বাংলাদেশের যে জনসংখ্যা আছে, যেটা তাসকিন ভাই বলেছিলেন যে বাংলাদেশে অলমোস্ট যে ইয়াং
পপুলেশন যে একটা তৈরি হয়েছে, যাদের বয়স 15 থেকে এখন 28-30 বছরের ভিতরে, সেই ওয়ার্কফোর্স কিন্তু একটা আমাদের জন্য একটা ব্লেসিংস, বিকজ এরাই কিন্তু বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টই বলেন বা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, যে জায়গাগুলোতে এবং আমাদের দেশে এই গ্রোথের ক্ষেত্রে কিন্তু একটা প্রচুর তারা কিন্তু কাজ করবে। এবং এটার জন্য অবশ্যই তাদের জন্য যেহেতু একটা এভিনিউ তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ছাড়া কিন্তু সেটার সুযোগ নাই। তো এই জায়গাটাও কিন্তু আমাদের জন্য একটা ভবিষ্যতের একটা অপরচুনিটি আমাদের জন্য দেখা দিয়েছে। আর আমি যদি একটু বলি যে এটাকে বাঁচিয়ে রাখার জন্য সাপোর্ট কি ধরনের জায়গাগুলো দরকার, অবভিয়াসলি আমি আবারও বলতে চাই যে আমাদের এইখানকার জন্য যে ট্যাক্স এবং ভিএটির যে একটা বৈষম্য আছে, এটাতে কিন্তু আমাদের পাবলিকের উপরে কিন্তু একটা পরে, যেমন আমরা যখন এটা যেহেতু কাঁচামাল পুরোটাই যখন ইম্পোর্ট করি তখন একটা ট্যাক্স এট সোর্সে রাখা হচ্ছে, আবার আমরা যখন এটাকে সেল করছি তখনও রাখা হচ্ছে ভ্যাট এবং আলাদা, এবং এটার পরে যখন আমরা রিডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে যাচ্ছি সেখানেও এটার উপরেও আবার একটা ট্যাক্স বসানো হচ্ছে। তো আমি মনে করি যেহেতু এটা একটা ইম্পোর্ট জায়গা রয়েছে, সাস্টেনেবিলিটির একটা প্রফিটেবিলিটির খাত, বিকজ আমি প্রায়ই আমি আরেকটা জায়গায় বলেছি ফোরামে যে আমি সরকারি কর্মকর্তা ওনাদের সাথে আলাপ করার সময় যে আমরাই যদি না বাঁচতে পারি তাহলে তো ট্যাক্সই পাওয়া যাবে না। মানে 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 ইফ ইউ জাস্ট কিল দ্য ট্রি ইউ ক্যানট গেট দ্য ফ্রুট। তো গাছটাকে তো বাঁচায় রাখার জন্য আমাদের কিছু পলিসিস গুলো দরকার, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখি যে অনেক বেমানান, এবং অনেক ক্ষেত্রে দেখি যে এটা করা হচ্ছে নানান মানুষের লোককথায়, বা আমাদের যে বডিজ গুলো রয়েছে, যে চেম্বার অফ কমার্স, এবং তাদের যে জায়গাগুলো যেখানে আলোচনা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে জায়গাগুলোকে অ্যাকচুয়ালি জায়গাগুলো যেখানে কাজ করার দরকার সেই জায়গাটা আমরা বাজেটের মধ্যে সেটা দেখি না, আনফরচুনেটলি। তো আমি সবসময় আশা করব যে ইনশাল্লাহ যে ভবিষ্যতে যে আমাদের এই রিয়েল যে স্টোরিজ গুলা, রিয়েল যে বিজনেস ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রোথ, রেভিনিউ ইনকামের যে জায়গাগুলো অনেক রকমের রয়েছে, আমি এটা বলতে চাচ্ছি না যে এটা বন্ধ হয়ে যাক, কিন্তু এই জায়গাগুলো যেন সুন্দরভাবে এটাকে বৈষম্য, মানে এটাকে যদি একটা সিনক্রোনাইজ করা যায় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে, প্রতি সেক্টরের জন্য। আর আমি আরেকটা বলতে চাই যে ব্যাংক ফেসিলিটিস গুলার ক্ষেত্রে যে আমাদের ইন্টারেস্ট রেটটা কমে এসছে, ইট ইজ গুড, কিন্তু এটা থাকেও আমাদের বাইরের দেশের মতো আরো ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি বান্ধব, ব্যবসা বান্ধব কিছু পলিসিস আরো তৈরি করা উচিত, যাতে আমাদের সাস্টেনেবিলিটির ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে অনেক জায়গার অনেক বড় বড় কোম্পানিজ দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ইফ ইউ গো ইনসাইড you will see that they are struggling to repayment their loans and also getting their money from the customers, etc. তো এই জায়গাগুলোকে যদি আমাদেরকে যদি একটু পলিসিস গুলোকে যদি চিন্তা করা হয়, ইজ করা হয়, এবং ডাইভার্সিফাইড পলিসিস গুলা করা হয় এবং ইজি করা হয়, আমার কাছে মনে হয় যে আমরা যদি সাস্টেইন করতে পারি, ডেফিনেটলি আমরা রিটার্নে আমরা গভর্নমেন্টের রেভিনিউ থেকে শুরু করে আমাদের পাবলিক যারা আছেন, আমাদের কাস্টমার, সবাইকে আমরা সেরকম সার্ভিস আমরা দিতে পারি। আর আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আগেও আলাপ করেছি, আমি গভর্নমেন্টের বিভিন্ন মহলে আমি আলাপও করেছি, এটা হচ্ছে যে র মেটেরিয়ালস গুলা যেগুলো হিউজ পরিমাণে আমাদের এই দেশ থেকে চলে যাচ্ছে, মানে আমরা ইম্পোর্টের জন্য, সেই রিসোর্সেস গুলো কি বাংলাদেশে কি আমরা এক্সপ্লোর করতে পারি কিনা। মানে একটা অপরচুনিটি বড় এসছে যে ফ্লাই অ্যাশ হচ্ছে একটা কম্পোনেন্ট যেটা আমাদের 20 থেকে 25% পর্যন্ত আমরা ইউজ করি আমাদের কম্পোজিট সিমেন্টে, এটা হিউজ পরিমাণ লাগে। বাংলাদেশে এখন কি কোল বেস যে অনেক পাওয়ার প্ল্যান্ট গুলো হচ্ছে, সেখানে একটা ফ্লাই অ্যাশকে নেওয়ার জন্য, এটা কিন্তু ছাই না, এটা একটা ফ্লাই অ্যাশের ডিফারেন্ট পার্টিকেলস যেটা উপরে উঠে যায়, সেখান থেকে একটা সাকিং করে এটাকে আনতে হয়, খালি উপরের অংশটা। সেই জায়গাগুলো কিন্তু যখন তৈরি হয় এই সমস্ত ফ্যাক্টরিগুলো, থার্মাল কোল বেস পাওয়ার প্ল্যান্ট, সেখানে কিন্তু এটা তৈরি করতে হয়। আমি খুবই দুঃখের সাথে অনেক সময় দেখেছি যে আমাদের যে বড় বড় যে 1300 মেগাওয়াট 40 হিউজ পরিমাণ কিন্তু ফ্লাই অ্যাশ কিন্তু তৈরি হবে, যেটা আসলে পরিবেশে ইউজ করতে না পারলে ফেলে দিতে হবে, যেটা তো পরিবেশের জন্য ক্ষতি।
তো সেই জায়গাগুলোর কিন্তু এখন পর্যন্ত খুব একটা ওইভাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না, যেটা কেউ কনসেন্ট্রেটও করছে না যে এত কোটি কোটি ডলার বাইরে যাওয়ার থেকে আমরা কিন্তু এটা এখানে রাখতে পারতাম, এবং এটা আমাদের দেশের এন্টারপ্রেনারদের জন্য কিন্তু একটা বিজনেসের একটা অপরচুনিটি আসতো। বিকজ বাংলাদেশের এই যে 25 বছর পর্যন্ত, আমি যেটা অলরেডি বললাম 25 to 30 ইয়ার্স এখনো গ্রোথ পর্যায়ে, তারপর স্ট্যাটিক সাপোর্ট ডিক্লাইন হবে, সেটা 2015 পর, সেটা পরের কথা। কিন্তু এখন পর্যন্ত যে জায়গাটা রয়েছে এই অপরচুনিটিটা, সেটা আমরা নিতে পারি, এবং এটা কিন্তু একটা বড় একটা গভর্নমেন্টের সাপোর্টের ব্যাপার আছে, যে তারা যদি এটা চিন্তা করে তাহলে আমাদের অনেক ইন্ডাস্ট্রি গ্রো করবে, নিউ ইন্ডাস্ট্রি ট্রেডিং গ্রো করবে, এবং আমাদের লোকাল এই আমাদের কোম্পানি ফ্যাক্টরিজ গুলাও কিন্তু এখান থেকে অনেক সাশ্রয়ী রেটে আমাদের করতে পারবে। এবং আমি জানি না এটা কতটুকু বলা ঠিক হবে, যে আমরা জয়পুরহাটে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু লাইমস্টোনের একটা ভালো স্তর, 4 স্তর আমরা ডিসকভার করেছি, যেখানে বলা হচ্ছে যে নেক্সট 30 to 50 to 60 70 ইয়ার্স পর্যন্ত আমরা কিন্তু ক্লিনকার তৈরি করার, আমি আমার পার্সপেক্টিভ বলছি অ্যাকচুয়ালি, যে এরকম আরো আছে অবভিয়াসলি র মেটেরিয়ালস তৈরি করার, যে সেখান থেকে কিন্তু করা যেত যদি এটা ইন্টিগ্রেটেড ক্লিনকার ফ্যাক্টরিজ গুলো যদি করা যায়, যেহেতু এটা আমাদের অলরেডি একটা উদয়মান একটা ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু এটাকে যদি এক্সট্রাক্ট করার যদি পারমিশন দিত এই সমস্ত লাইমস্টোন, সেখান থেকে আমরা যদি ইন্টিগ্রেটেড ক্লিনকার ফ্যাক্টরি করে এটাকে যদি আমরা ব্যবহার করার সুযোগ পাওয়া যেত, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য ইকোনমিতে একটা অনেক একটা ভালো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট করার সম্ভাবনা ছিল। তো আমি মনে করি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে, এবং দেশে বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য অনেক রয়েছে, এবং বাংলাদেশ এই ইন্ডাস্ট্রি দিয়ে বৈদেশিক মুদ্রা আর্ন করারও অনেক সুযোগ রয়েছে, এবং সর্বোপরি টোটাল বাংলাদেশি ইকোনমিতে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট করারও একটা সুযোগ রয়েছে যদি ডাইভার্সিফাই ওয়েতে। তো আমরা মনে করি যে এই ধরনের জিনিসগুলো যদি আমরা কয়েকটা বেসিক পয়েন্টে যদি আলোচনা করে যদি একটা একটা করে সলভ করে যদি আগাতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে উই ক্যান বি, আমরা এখানে একটা ভালো একটা সাস্টেইনেবল একটা পলিসিস এবং সাস্টেইনেবল ওয়ার্কস প্রসেস মধ্যে আমরা খাড়া করতে পারবো, দাঁড়া করতে পারবো, যেমন যেটা দিয়ে আমাদের দেশ এবং জাতি এবং আমাদের ইন্ডাস্ট্রি এবং এন্টারপ্রেনার্স এবং অলসো প্রফেশনাল সবাই এটা থেকে উপকৃত হবে। Thank you very much. So I think we are hoping for the day যখন আমরা চায়নাকে টাচ করব with the 1800 kilograms per person per capita, inshallah, for the civil industry. The sky is limitless. So coming back to Momin bhai, আমরা শুধু ভেরি শর্টে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে বন্ড মার্কেটটা ডেভেলপ করছে না, এবং বন্ড মার্কেটটা ডেভেলপ করাটা অতীব জরুরি, বোথ ফর দি ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাজ ওয়েল এজ ফর কর্পোরেটস অলসো, বিকজ লং টার্ম ফাইন্যান্সিং এর কোনো বিকল্প নাই। একটু আমাদেরকে কুইকলি যদি বলতে পারেন ইন শর্ট, একটু আপনার জ্ঞান দিয়ে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাসুদ ভাই, আপনি অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে আসলে বন্ড মার্কেট ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। এখনো পর্যন্ত আমাদের বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করার জন্য ব্যাংকগুলোর কাছে যেতে হচ্ছে। ব্যাংকগুলোও লং টার্মে ফাইন্যান্স, তার যেহেতু সোর্স অফ ফান্ড নাই, তো ব্যাংকগুলো সাধারণত বিশ্বব্যাপী তারা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়। আগের মতো কিন্তু আর ম্যানুফ্যাকচারিং নাই। এখন আমাদের ম্যানুফ্যাকচারার যারা আছে, আমাদের এন্টারপ্রেনার যারা আছে, তারা আগে যদি 50 কোটি 100 কোটি টাকার প্রজেক্ট করতেন, এখন করেন 500 কোটি 1000 কোটি 1500 কোটি টাকা। আমরা আস্তে আস্তে কিন্তু বড় বড় ফ্যাক্টরি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাচ্ছি, এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যে আপনার জেস্টেশন পিরিয়ড, ব্রেক ইভেন পয়েন্টটাও অনেক দীর্ঘ। সো ব্যাংকে 5 বছর 6 বছরের লোন দিয়ে বা ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেটের লোন দিয়ে, যেটা পরবর্তীতে রেট বেড়ে যে একটা বড় ধরনের সাস্টেনেবিলিটিতে ব্যাঘাত ঘটাতে পারে। তো বন্ড মার্কেটে আমরা দেখেছি যে বোথ সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইডে সমস্যা রয়েছে। সাপ্লাই সাইডে যদি আমি বলি যে এখনো একটা বন্ড ইস্যু করা বাংলাদেশে একটা ভেরি কমপ্লেক্স প্রসেস, যেটা আমার মনে হয় যে এখন অ্যাপ্রুভাল বেসড আছে, সেখান থেকে কমপ্লায়েন্স বেসড যেতে হবে। আমাদের এখন শুধুমাত্র যে ফিক্সড রেট আছে সেখান থেকে ভ্যারিয়েবল বা ফ্লোটিং রেট বন্ডে যেতে হবে। আমাদের এখনো পর্যন্ত মার্কেটে ইল্ড কার্ভ নাই, এটা একটা বড় সমস্যা। ট্রেজারি বন্ড, যেটা গভর্নমেন্ট যে ফ্রি রিস্ক ফ্রি যে ইনস্ট্রুমেন্ট, সেইটারও এখনো ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং হচ্ছে না, সেটাও ট্রেডিং এর ব্যবস্থা করতে হবে। ডিমান্ড সাইডে যদি আমি আসি, যে ইনভেস্টররা সাধারণত
এখনো পর্যন্ত লং টার্মে ইনভেস্ট করতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আনতে হবে যে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, মিউচুয়াল ফান্ড আছে, তাদেরকে বাধ্যতামূলকভাবে কর্পোরেট বন্ডে একটা অংশ ইনভেস্ট করাতে হবে। সাথে সাথে আমাদের এখনো পর্যন্ত কোনো ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড নাই। সো ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড একটা প্রয়োজনীয় উপাদান আমাদের বন্ড মার্কেটে যদি ডিমান্ড ক্রিয়েট করতে হয়। সেইটার জন্য আমরা খুব আশাবাদী এই জন্য যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান আছেন, উনি এই বন্ড মার্কেট ডেভেলপমেন্ট করার জন্য অত্যন্ত মানে পজিটিভ। আমার মনে আছে যেদিন উনি অ্যাপয়েন্টেড হলেন সেদিনই উনি আমাকে ফোন করে বলেছেন যে মমিন, আপনি আমাকে আপনাদের যে রেকমেন্ডেশন গুলো আছে সেগুলো পাঠান, আমি একটা প্রেস কনফারেন্সে এগুলো বলবো। এবং আমরা দেখছি গত কয়েক মাসে অ্যাটলিস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অ্যাপ্রুভালটা অনেক বেশি ফাস্ট ট্র্যাক হচ্ছে, অনেক বেশি সহজ হচ্ছে। এটির মধ্যে আমরা দেখেছি যে পারপেচুয়াল বন্ড যেটা অনেক দিন ধরে আটকে ছিল, 3-4টি পারপেচুয়াল বন্ডেরও দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে উনার লিডারশিপে এবং মার্কেটে যদি এগিয়ে আসে যে কিছু মিসিং লিঙ্ক আছে সেইগুলো যদি করা যায়, এবং সবচেয়ে বড় কথা আমরা যদি কয়েকটি বছরের জন্য আমাদের এনবিআর যদি কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিতে পারে, একদম ট্যাক্স ফ্রি না করে। আমরা দেখেছি যে ইকুইটি সিকিউরিটিজের জন্য যে ধরনের একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট আছে অন ডিভিডেন্ড, বোথ ফর প্রেফার্ড শেয়ার অ্যান্ড অর্ডিনারি শেয়ার, লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, বিভিন্ন স্ট্রাকচার নেওয়া হয়েছে। ডেট সিকিউরিটিজের জন্যও জিরো কুপন বন্ড, সুকুক বন্ড, কুপন বন্ড, লিস্টেড আনলিস্টেড বিভিন্ন ক্যাটাগরিতে কিছু প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অন ইন্টারেস্ট ইনকাম যদি দেয়া যায় তাহলে মার্কেটটা ডেভেলপ করবে। এবং ওয়ান্স দ্য মার্কেট ডেভেলপস তখন এই ধরনের ইনসেন্টিভটা আস্তে আস্তে সরিয়ে নেওয়া যেতে পারে। তো আপনি যেটা বলছিলেন যে বন্ড মার্কেট রিমেন্স ওয়ান অফ দ্য কি মিসিং লিঙ্ক ইন আওয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর, এবং আমরা যদি ম্যানুফ্যাকচারিং এ ভালো করতে চাই, প্রবৃদ্ধি আনতে চাই, এবং বড় বেসিক ইন্ডাস্ট্রিজ লাইক ফার্মাসিউটিক্যালে একটা এপিআই ইন্ডাস্ট্রি, বা আমরা এমনকি যে পাওয়ার প্ল্যান্ট গুলা দেখছি, বা আমাদের হসপিটাল বা হোটেল ইন্ডাস্ট্রি, যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রি আসতে হয় লং টার্ম ফাইন্যান্সিং অবশ্যই লাগবে, বিগ অ্যামাউন্টে লাগবে। এমনকি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে লাইট ইঞ্জিনিয়ারিং এর যে ধরনের বড় প্রকল্পগুলো আসতে যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের জন্য এই ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট ইজ এসেনশিয়াল। তো আমরা যদি প্রাইভেট সেক্টর এন্ড আমাদের পলিসি মেকারসরা একসাথে বসে কিছু যে গুরুত্বপূর্ণ যে রোড ব্লকস গুলো আছে সেগুলাকে যদি একটু রিজলভ করতে পারি, আমার ধারণা খুব শীঘ্রই আমরা একটা ভাইব্রেন্ট কর্পোরেট বন্ড মার্কেট দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ অ্যাজ ইউজুয়াল, ভেরি এনলাইটনিং, ভেরি ক্রিস্প। এবং এই বন্ড মার্কেটটা ডেভেলপ করাটা এতই ইম্পর্টেন্ট বিকজ আমরা যদি বিদেশে তাকাই, কান্ট্রিজ লাইক ইউএসএ, ট্রিলিয়ন্স অফ ডলার্স অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট, এবং অলমোস্ট দ্য সেম এজ দ্য ইকুইটি মার্কেট। আমরা আশা করছি যে বাংলাদেশেও আলটিমেটলি অচিরে আমরা এটা দেখতে পারবো, এবং এটা হলে আলটিমেটলি all these sectors will benefit, NBFI, financial banks, as well as all the manufacturing sector. So we are almost to the close of our session. আমাদের টাইমও খুব একটা বেশি নাই, and it's finally Shehzad Munim. Shehzad, আপনি তো এমন একটা ইন্ডাস্ট্রিতে আছেন, ইটস এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রি, ইউ ফেস লট অফ চ্যালেঞ্জেস। আমাদের একটু বলেন যে ইন টার্মস অফ আপনারা কি করছেন ইন টার্মস অফ ওভারকাম দিস চ্যালেঞ্জেস, এবং হাউ টু সি দ্য ফিউচার বেসিক্যালি দিস ইন্ডাস্ট্রি, কিরকম সাপোর্ট আপনারা এক্সপেক্ট করেন টু মেক শিওর দ্যাট দিস ইন্ডাস্ট্রি সাস্টেইনস ওভার দ্য লঙ্গার পিরিয়ড অ্যাকচুয়ালি। ইন্ডাস্ট্রির ইস্যুস তো অনেক লম্বা, গ্লোবাল ইস্যু। Sure. I think the whole global industry is trying to diversify into a very different path. সেদিকে হয়তো না গেলাম, আমি ফোকাস করি মোর অন যেটা শুনছিলাম আলোচনা, সেখান থেকে একটু যদি বলি যে আমার কাছে মনে হয় কয়েকটা জিনিস খুব ক্লিয়ার। আমাদেরকে কস্ট অ্যাডভান্টেজ আছে, যেটা মমিন বলছিল যে আমরা সস্তা লেবার দিয়ে কাজ করছি হয়তোবা, সেখান থেকে কিভাবে আমরা এফিসিয়েন্সি পিলারটাকে বিল্ড করতে পারবো এন্ড ইভেন্চুয়ালি কোয়ালিটি পিলারে উঠতে পারবো। এই যাত্রাটা আমাদের ঢুকতে হবে এখন, ওই দিন আর থাকবে না, কিন্তু কস্ট এনিবডি ক্যান ম্যাচ। So we need to definitely move in there, and BAT we have done that. And যেটা করে আমাদের সুবিধাটা হচ্ছে যে now we are competing with other markets and কাজ আনতে পারছি, কিন্তু আমরা এখন ফিনিশ প্রোডাক্ট চায়নাতে এক্সপোর্ট করছি, মালদ্বীপসে এখন অর্ডার আসছে আমাদের কাছে। আমরা $20-30 মিলিয়ন এক্সপোর্ট করতাম, এখন কিন্তু $100 মিলিয়ন স্বপ্ন দেখছি।
ইট ইজ ভেরি মাচ পসিবল এই জার্নিটা যেতে পারা। আরেকটা জিনিস বলতেই হবে যে অবভিয়াসলি খুবই ডিফিকাল্ট ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, কন্ট্রোভার্সিয়াল ইন্ডাস্ট্রি, অ্যান্ড গভর্নমেন্ট ইজ আ ডিফল্ট শেয়ার হোল্ডার ইন আওয়ার কোম্পানি। একটা ইন্টারেস্টিং লার্নিং এখানে আছে আমাদের, যেটা মনে হয় বাকিদের সাথে অনেক হেল্প করবে, দ্যাট দ্য গভর্নমেন্ট মেশিনারি হ্যাজ চেঞ্জড আ লট। আমরা মনে হয় এখন পর্যন্ত জিনিসটাকে পুরোপুরি অনুধাবন করে উঠতে পারিনি। আমরা কিন্তু ডায়ালগ করতে পারছি, লজিক্যালি কোনো প্রপোজাল নিয়ে গেলে কিন্তু সেই প্রপোজাল গুলাতে গভর্নমেন্ট রাইট অ্যাটেনশন দিচ্ছে, এবং যে পলিসিগত শিফট গুলোর কথা আমরা একটু আগে শুনলাম বিভিন্ন সেক্টর থেকে, আমার মনে হয় এই এলাকাটাতে আমাদেরকে ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করতে হবে, চেম্বার গুলোকে আরো অনেক বেটার রোল প্লে করতে হবে ইন ব্রিঙ্গিং দ্য ডায়ালগ অ্যাট দ্য টেবল আর কি। মানে এখান থেকে আমি বললে হবে না যে গভর্নমেন্টের এটা করা উচিত, যারা সরকারে আছেন ওনারা এইভাবে দেখবেন। We have to take the issue to them and bring them to our issue as well. It is a national issue. আমরা যদি একত্রে ন্যাশনাল ইস্যুগুলোকে সর্ট আউট না করি তাহলে বোধহয় বাস মিস করে যাব আমরা। আমি নিজেদের ইন্ডাস্ট্রি থেকে এটা বলতে পারি যে there are certain ways to do it. এখানে একটা ইন্টারেস্টিং মানে কোট আছে, to be successful in South Asia you have to have 3 P's. You have to be polite, you have to be patient, you have to be persistent. একটু লেগে থাকতে হবে, তা না হলে বোধহয় এই শিফট গুলো আসবে না যে শিফট গুলো আমরা চাচ্ছি। These are very very important shift, and even যেটা ফরহাদ ভাই বলছিলেন about VAT এর ইস্যুটা, compliance is a massive challenge কিন্তু obviously আমাদের যে VAT রেটটা আছে that is perhaps very good for a মানে যারা well established big businesses তাদের জন্য হয়তো VAT 15% affordable ম্যানেজ করতে পারে, but when you are fighting with মানে যে রেট দিচ্ছে না, non-compliance এর সঙ্গে ফাইট করার জন্য that rate is perhaps too high. We need to find a balance how we can actually encourage people to be more compliant. এখনকার যে অবস্থা আছে সেটা হচ্ছে যে নন কমপ্লায়েন্স এর সাথে কমপ্লায়েন্ট ফাইট করে পারছে না, সো ইউ হ্যাভ ক্রিয়েট দা মানে ডিফারেন্স থেকে কাছাকাছি আনতে হবে যাতে কমপ্লায়েন্স এর ফাইটটা হতে পারে। সো দ্য মেইন থিং আমি যেটা বলবো যে পলিসি কনসিস্টেন্সি কথা আমরা বলছি, পলিসি কনসিস্টেন্সি এবং পলিসি শিফট যেটাই আমরা চাই, we have to articulate it in the right way and show a path যে আমরা এই পথে গেলে পরে আমরা ধীরে ধীরে অ্যাচিভ করতে পারবো, and আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, কোলাবোরেশন করতে হবে। And the best thing about this country is we know each other very well. Momin was talking about amra boshe over a cup of tea we could find some creative solutions. That is a problem for us and an opportunity for them. So we could co-create certain solutions jeta amra pilot korte jacchi chesta kore jacchi. Exactly the same approach we can take. Over a cup of tea we can have dialogues with the relevant stakeholders and find solutions, and that's what we need to do. And ajker ayojon ami mone kori is all because of that reason, that we need to find solution for our nation. Thank you for having me. Thank you so much. I think that brings us to the end of this discussion. আমার মনে হয় this is one sector যেটা really grow করছে in Bangladesh, এবং আপনারা হয়তো জেনে খুশি হবেন that if I start comparing with the neighboring country in terms of sectoral contribution of industry, we are now neck to neck with India actually. In fact, India যেটা 100 বছর আগে এটা স্টার্ট করেছিল, we have really caught up with India. So that is saying a lot. Despite all the challenges that Bangladesh is facing today, আমরা জানি যে we are still languishing in the ease of doing business. আমরা 168 নম্বর আছি, India is number 60, but still because of the entrepreneurial spirit of the Bangladeshi entrepreneurs, আমি মনে করি that the future is limitless, এবং একটু যদি স্কোপ দেওয়া হয়, একটু যদি পলিসি কনসিস্টেন্সি আসে, একটু যদি আমাদের if these are addressed, I think there's a huge opportunity as far as this sector is concerned in Bangladesh. তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এটা আমাদের এই প্রোগ্রামটা শোনার জন্য। ফ্যাসিনেটিং ডিসকাশন। শুভরাত্রি সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম। Thank you very much. Thank you, Masud. Thank you, everyone. Thank you. Thank you. Thank you. There was a very insightful discussion on the topic of manufacturing and retail in pursuit of a better tomorrow. Thank you very much, Masud Khan, for moderating such a wonderful session. And thank you once again, the panel sponsor, Bengal Cement, to sponsor this very important session of today.